ইম্প্যাক্টটা, তার যে কার্মাটা, সেই জায়গাটাকে তুমি ঠিক করছো। তো ন্যাচারালি তার পক্ষে তো তোমাকে তার থেকে কিছু তো খেতেই হবে। ঠিক আছে। হ্যাঁ, ওকে। ঠিক। ওকে। তো এই যে ডেফিনেটলি। এইটা, এই সেটাই, এই জিনিসটাই আমাদের মধ্যে আসে। তার জন্য সবসময় বলি, কাজ করার জন্য নিজেকে বেঁধে কাজ করতে হবে। এটা আচ্ছা স্যার। ফার্স্ট এবং মেজর পার্ট। ঠিক আছে। কারণ হ্যাঁ আমি স্যার। চাইবো প্রত্যেকটা আমি চাইবো আমার প্রত্যেকটা ছাত্র যাতে বাস্তুতে এক্সপার্ট হয়ে ওঠে। কারণ আমি আমার শেখানোর মধ্যে কোনো খামতি রাখি না। আট একদম। দশটা আট দশটা বাস্তু কনসালটেন্ট বলো বা শিক্ষক বলো, ভেরি ফ্র্যাঙ্কলি, তারা শিক্ষাকে প্রদান করে কিন্তু কখনোই পুরোপুরি প্রদান করে না। কারণ কি, ওই সবার মধ্যে একটা কি বলতো, একটা ইগো প্রবলেম বা ভয় কাজ করে যে যদি সবাই কাজ পেয়ে যায় তাহলে আমার কাজ কম পেয়ে যাবে। কিন্তু আলটিমেটলি হ্যাঁ, আমার আমার স্টুডেন্ট আমার থেকে ভালো হয়ে গেলে আমার থেকে ভালো জিতে জিতে প্রেডিকশন যাবে, করবে, আমার থেকে ভালো কাউকে নিয়ে সেটা নেবে। সেটা আমার গর্ব। এটাই অনেকে বোঝে না। কারণ কি বলতো, ভালোটাকে ভালোভাবে নিতে পারে না। গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করতে হবে না তোমাকে, যে আজকে আমি ভালো শিক্ষক কখন, যখন তোমরা একজন ভালো ছাত্র হবে, তখনই আমার শিক্ষকতার যথার্থতা পূর্ণ পাবে। এম আই রাইট অর রং? একদম স্যার। কারণ আমার শিক্ষাটা কোথায় দাঁড়াচ্ছে, সেটা আমি তোমাদেরকে কেন বকাবকি করি ক্লাসের মধ্যে, যে ইসে হয়, হোমওয়ার্ক হয়নি, ক্লাস করনি কেন, এটা রেকর্ডিংটাকে ফলো করনি কেন, রেকর্ডিংটা দেখোনি কেন, তার বলার উদ্দেশ্য একটাই, যাতে তোমরা এটাকে রপ্ত করে নাও, রন্ধে 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 রপ্ত করে নাও। ঠিক আছে। স্যার, আমি এটা আপাতত নিজে ভেবে রেখেছি, আচ্ছা, বাস্তব এই বলো। লোগো অ্যান্ড এই নামটা। এটা পরে আপনার সাথে রিসার্চ করে নেবো। আপনার দেখে কি মনে হচ্ছে যে এটা এইরকম চলবে বা কোনো কিছু চেঞ্জেস হবে? দেখো, প্রথম কথা হচ্ছে, তোমার কোম্পানির নাম দেবে তুমি ডিভাইন বাস্তু, তাই তো? হ্যাঁ, বাস্তু। এবার এবার ব্যাস্ট। এই যে, হ্যাঁ, ঠিক আছে, এই ডিভাইন বাস্তু যে নামটা দিচ্ছ, এটা থেকে হুম। প্রথমত আগে ব্যাপারটা দেখতে হবে যে এই নামটার নাম্বার, নিউমোলজিক্যালি এই নামটার ওই ভাইব্রেশন জন্য। কি আসছে। ঠিক। হ্যাঁ। হ্যাঁ স্যার, ওই জন্য আজকে আমি আপনাকে শেয়ার করলাম জিনিসটা এবং হ্যাঁ। সবার সামনেই করলাম। হ্যাঁ। না, ভালো, সবাই সবাই শিখুক। আমি হ্যাঁ। চাই এখানে যতজন আমার ক্লাস করছে, 11 জন, 12 জন, 15 জন, যারাই রেগুলার ক্লাস করছো, টোটাল আঠেরো হ্যাঁ জন স্যার। হাই ক্লাস করেছো, আমি প্রত্যেককেই একটা কথা বলবো, এই প্রফেশনটাকে নিয়ে নিজেরা কিছু বাছো। এবং আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে যিনি আমার খুব নিয়ারেস্ট ডিয়ারেস্ট একজন ক্লায়েন্ট, রনিতাদি, তিনিও আজকে ক্লাসে জয়েন করেছে দেখলাম। তার মানে বুঝতে থ্যাংক ইউ পারছো? ম্যাম। হ্যাঁ, তার মানে এটা থেকে কী বুঝতে পারছো, যে আমার সার্ভিস বা আমার ব্যবহার বা আমার প্রেজেন্টেশনটা সবার মধ্যে এতটাই ভালো লাগে, বা আমার ক্লায়েন্টদের কাছে আমি এতটাই জনপ্রিয় বা গ্রহণযোগ্য, যে তারা আমাকে ভালোবাসে বা আমার ক্লাসগুলোকে অ্যাটেন্ড করতে চায়। তাহলে কি, তাদের মধ্যেও কিছু জানার ইচ্ছা আছে বা শেখার ইচ্ছা আছে, তাই তো? আর দিদি আজকেই মনে হয় ইসে থেকে আসলো, তো রামজির দর্শন করে আসলো। ঠিক আছে। তাই দিদির কাছ থেকে আমরা কিছু ব্লেসিং নেব। দিদি কিছু দু লাইন যদি সবাই একটু, একদম। দিদি দু দিদি লাইন ভাই, কিছু যদি বলুন। আমাদের জন্য কিছু আছে আপনার কাছে দু একটু লাইন দিন। কিছু বলুন দিদি। দিদি বলুন। হুম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। না না, খুব জয় ভালো শ্রীরাম। দর্শন হয়েছে। জাস্ট একটাই কথা বলবো যে মানে যেটা আমি অনেক জায়গায় মেনশন করেছি, আমি মানে আপনাদের সবাইকে মেনশন করছি, ওখানে সিস্টেম ভীষণ ভালো। মানে ওখানে এক তো হচ্ছে কোনো পুজো দেওয়ার কোনো ব্যাপার নেই, যে মানে কেউ যদি ওখানে গিয়ে আপনাকে বলে যে আপনাকে এই ডালা দিচ্ছি, এত প্যারা দিচ্ছি, বাইরে হয়তো অনেকেই বলবে, সেটা কিন্তু খবরদার নেবেন না। কারণ ওখানে রাম মন্দিরের ভেতরে কোনো রকম কোনো পুজো অ্যালাউ না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ওখানে হুইল চেয়ার সিস্টেম আছে, খুব সুন্দর, বয়স্কদের জন্য হুইল চেয়ার সিস্টেম আছে, সেটা ফ্রি। জুতো রাখা ফ্রি, খাবার জল ফ্রি, মোবাইল রাখার জায়গা ফ্রি, পার্কিং থেকে মন্দির অবধি বাস সার্ভিস ফ্রি। মানে কোথাও কোনো পয়সার কোনো রকম কোনো মানে আদান প্রদান নেই। আর যদি আরতি দেখতে হয়, আরতিও ফ্রি। তার জন্য কেউ যদি বলে আপনাকে পাস করে দেবো, কিছু করে দেবো, ওসব কোনো কিচ্ছুর দরকার নেই। ভীষণ ভালো সিস্টেম। আরতির সময় হচ্ছে ভোর 6টা, দুপুর 12টা, আর সন্ধ্যে 7টা।
তো আমি বলবো যদি কেউ চায়, মানে কেউ যদি বলে যে এই টাকা দেবো আপনাকে এই জন্য হ্যান জন্য তার জন্য, কেউ কোনো টাকা দিয়ে কিচ্ছুতে ঢুকবেন না। ডাইরেক্ট মন্দিরের সামনে যাবেন, নিজেরাই সবকিছু করতে পারবেন। আর যদি কোনো বয়স্ক বাবা মাকে নিয়ে যান, আমার মনে হয় ওনারা ভীষণ খুশিও হবেন। আর আমাদের নর্মালি কি গুরুজনদের নিয়ে গেলে হাঁটার একটা সমস্যা থাকে, রাম মন্দিরে সেই সিস্টেমটা ভীষণ ভালো, বয়স্কদের জন্য খুব ভালো সিস্টেম করেছে। হ্যাঁ, এই টাকা দিয়ে জিনিসটা আমাদের পশ্চিমবাংলাতেই হয়, আর কোথাও সেটা হয় না। এটা আমি অন্তত বিলিভ করি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ধন্যবাদ সবাইকে, দিদিভাইকে ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ দিদিভাইকে আমাদের সাথে আজকে কানেক্ট দিদিভাই করার জন্য। যখন রাম মন্দির দর্শন করে আসলো, তাহলে সেই ধরনেরই একটা কথা বলি। রাম, রামজি, রামজি কিসের উপাসক ছিল বলো তো? স্যার বলছি 1 মিনিট ইন্টারাপ্ট করছি, স্ক্রিন রেকর্ডিংটা আগে অন করে দিন স্যার। অন হয়, রেকর্ডিং রেকর্ডিং আগেই অন করে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, বলো দেখি, কেউ একজন বলো। স্যার রিপিট করুন কোশ্চেনটা। রামজি কিসের উপাসক, কোন দেবতার উপাসক ছিল, এবং রামজিকে কোন দেবতার ইন্ডিকেশন দেওয়া হয় রামজির দ্বারা? অ্যাকচুয়ালি স্যার প্রভু শ্রী রামকে বন্দে পুরুষোত্তম মানে ভগবান বিষ্ণুর সাথে তুলনা করা হয় এবং ভগবান বিষ্ণুর অবতার। আর ওনার উপাসক বলতে গেলে শঙ্করজি মানে ভগবান শিবের উপাসক বলা হয়। না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সৃষ্টির এই তিনজন হচ্ছে কর্মকর্তা। ঠিক আছে, বিষ্ণুর বিষ্ণুর থেকে বেরিয়েছে এই 10 অবতার যে আছে, বরাহ, মিহি, কুমল, রাম, রাম, তারপর পরশুরাম, জগন্নাথ। ঠিক আছে, এখন কল্কি বাকি আছে। তো এটা হচ্ছে একটা পার্ট। রামকে আমরা সবসময় রিপ্রেজেন্ট করি অ্যাজ এ সান। ঠিক আছে, সূর্যপুত্র হিসেবে রামকে আমরা রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, ওকে। সান, সান মানে হচ্ছে আমাদের ইস্ট, আর রামও হচ্ছে, যেহেতু সূর্যকে আমরা রাম হিসেবে ধরি রামকে, সেহেতু আমরা সবসময় এটাই বলবো, সবাইকে আমি এটাই সাজেস্ট করব, কারো যদি ইস্ট বা নামের জীবনের নেম, ফেম, যশ, প্রতিপত্তি, তারপরে নিজের কাজের কর্মদক্ষতা, এগুলোকে প্রকাশ করতে হয়, তাহলে সবসময় আপনার ইস্ট সাইডকে স্ট্রং করুন, বাড়ির ইস্ট সাইডকে সবসময় স্ট্রং করুন। ঠিক আছে, এবং পারলে প্রপার যখন গ্রেডিং করবেন, প্রপার গ্রেডিং এবং ডিগ্রি নেওয়ার পর যেটা এক্স্যাক্ট আপনার বাড়ির ইস্ট বেরাচ্ছে, সেই ইস্টটাকে এনার্জাইজড করুন একটা রাম অবতারের ছবি দিয়ে। রাম অবতারের ছবি কি জানেন? রাম অবতারের ছবি কখনো দেখেছেন? না। ছবি অনেকগুলোই তো দেখেছি, কিন্তু মানে আপনি যেটা বলছেন সেটা বুঝতে পারছি না। মানে রাম, লক্ষ্মণ, সীতা, হনুমান এই সবই দেখেছি, বা রামজি ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে এটুকুই দেখেছি। স্যার বলছিলাম যে ওই প্রসাদটা একটু দাদাকে কালকে নিয়ে নিতে বলবেন। হ্যাঁ, পাঠাবো। ঠিক আছে, এই ছবিটা হতে পারে ওভারঅল। ফেসবুকে ঢুকে গেল কেন? এই যে, দোকানে স্যার ওই ছবিটার উপর রাইট ক্লিক করে ওপেন অ্যাজ এ নিউ ট্যাব করে দিন, এই যে, তাহলে হ্যাঁ, বড়ভাবে ছবিটা শুধু দেখা যাচ্ছে, সিঙ্গেল দেখা ছবিটা যাচ্ছে, open হবে। স্ক্রিন দেখা হ্যাঁ যাচ্ছে। মোটামুটি একদম 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 আসছে আসছে স্যার। ঠিক আছে, এই ছবিটা, ওই ছবি মানে কিন্তু ওই যে গুগল থেকে দেখলাম, গিয়ে 10 টাকা দিয়ে প্রিন্ট করে দেয়ালে সেলোটেপ দিয়ে লাগিয়ে দিলাম, তাহলে কিন্তু হবে না। না স্যার, বাস্তুতে কি বলেছি, প্রত্যেকটা বলছেন ছবি বা, পুরোটা। হ্যাঁ, হ্যাঁ ফটো ফ্রেম করতে হবে স্যার। এক্স্যাক্টলি, ফ্রেম করতে হবে। উইদাউট ফটো ফ্রেম তার কোনো ভিজুয়ালাইজেশন নেই কিন্তু বাস্তুতে। ঠিক আছে, এটা কিন্তু বারবার করে আমি সবাইকে একটা কথাই বলছি, যে স্যার ল্যামিনেশন করে না 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 ফ্রেম করতে হবে নাকি নর্মালি না ফ্রেম না না না। ফটোটাকে? যেরকম ফটো ফ্রেম আগেকার দিনে ঠাকুমা, দাদু, বাবা, কাকা মারা গেলে বাড়িতে যেরকম ফটো ফ্রেম করতে, সেই ফটো ফ্রেম। ঠিক আছে, ফটো তো মানুষের জীবন থেকে উঠেই গেছে। এখন এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ এসে গিয়ে তো লোকেরা এখন ফটোই করে না। আগে লোকে কোথাও ঘুরতে গেলে ফটো করে রাখতো, এখন আর কেউ ফটোই করে না।
বলো শাস্তি। বলছি স্যার, যদি ধরুন কেউ কোনো একটা মানে আমার এই রাম নিল এবং সেটাকে ওয়াল প্রিন্ট বা কোনো একটা সাইডে পুরোপুরি ওয়াল প্রিন্ট করতে চাইলো, ইস্ট সাইডে বা নর্থ ইস্টে কোনো একটা জায়গায় ওয়াল প্রিন্ট খুব করতে ভালো চাইলো। কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, আমি বুঝে গেছি, আমি বলছি। দেখো এবার ওকে স্যার। ব্যাপারটা কি বলতো, আমরা তো প্রত্যেকটা জোনের এগেনস্টে কিছুটা কিছু অ্যাট্রিবিউট আছে পড়েছি, ঠিক আছে, প্রত্যেকটা জোনের একটা করে অ্যাট্রিবিউট আছে, এ তোমরা পড়েছো, দেখেছো, জেনেছো। তাহলে আমার কাছে আমাদের তো এখন কি হয়ে গেছে, এখন তো আমাদের এইটুকু বাড়ি হয়ে গেছে, ঠিক আছে, 500 স্কোয়ার ফিট, কারো 800 স্কোয়ার ফিট, কারো 1000 স্কোয়ার ফিট, এইটুকুই হচ্ছে জায়গা। তাহলে এইটুকু জায়গার মধ্যে আমাদের 12-14টা ইসে আছে। একটু লাইনে থাকো। ভাই আমি ক্লাসে আছি, হ্যাঁ আমি ক্লাসে আছি, আমি তোকে 11:30 পরে কল ব্যাক করছি, আমি ক্লাসে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রেডি করে পাঠিয়ে দেবো। হ্যাঁ 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 সেটাই হ্যাঁ, সেই 500 স্কোয়ার ফিট, 800 স্কোয়ার ফিট, 1000 স্কোয়ার ফিট হচ্ছে এখন আমাদের পরিধি। তাহলে এবার বুঝতে পারছো, তাহলে এইটুকু যদি 1000 স্কোয়ার ফিটের মধ্যে আমাকে তো আলটিমেটলি এইটুকু জায়গার মধ্যে আমার যেটুকু, সেটুকু জায়গার মধ্যেই কিন্তু এই 16টা জোনকে আনতে হবে। এম আই রাইট অর রং? আমার কথাটা কি বোঝা যাচ্ছে? কেউ শুনতে পাচ্ছে তো আমার কথাটা? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ, কি বললাম? শোনা যাচ্ছে স্যার। আগেকার দিনে রাজপ্রাসাদ ছিল, রাজপ্রাসাদে এত বড় বড় বাড়ি ছিল, এত বড় বড় ঘর ছিল। এখন তো জিনিসটা ছোট হয়ে গেছে। তা ছোট হয়ে যাওয়াতে কি হয়েছে, আমাদের মধ্যে সেই জায়গাগুলো তো কমে গেছে। তাহলে আমাকে আলটিমেটলি আগে আমাকে যদি 5 বিঘা জমির উপর বাড়ি করতাম, তাহলে 5 বিঘা জমির উপর ডিভাইড বাই 16 হতো। তাহলে আমার এক একটা জোনেরও সেরকমই বড় বড় জায়গা পেতাম। আর এখন কি হয়ে গেছে, 500 স্কোয়ার ফিট, 700 স্কোয়ার ফিট, 800 স্কোয়ার ফিটের মধ্যে বাড়ি বানাতে হবে। তাহলে সেই 800 স্কোয়ার ফিটের মধ্যেই তো আমাকে 16টা জোনকে আনতে হবে। তাহলে কি হবে, প্রত্যেকটা জোনের সাইজ কত হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। তা সাইজ যখনই ছোট হয়ে যাচ্ছে, তুমি যদি একটা পুরো ওয়াল জুড়ে রামজির ফটোটা রেডি করতে চাও, তাহলে আলটিমেটলি দেখা যাবে যে সেক্ষেত্রে ইস্টের থেকে কোনো জায়গায় চলে গেছে ইএনইতে চলে যাবে, না হলে ইএসসিতে চলে আসবে। আমি কি বলতে চাইছি বোঝাতে পারছি? মানে কি ছবিটা এর জন্য কি, একদম বুঝে গেছি স্যার। এর জন্যই ফটো ফ্রেম করে একদম কি বললাম, গ্রিডিং আফটার গ্রিডিং প্রপার যেটা ইস্ট, একদম মানে পিন পয়েন্টে ইস্ট হচ্ছে, সেখানটা একটা ডিল করে প্রেকপুতে রামজিকে প্রতিষ্ঠা করে দাও মঙ্গলবার দিন। কোন বার দিন? মঙ্গলবার দিন। লাইফে উইদিন 7 ডেজ মিরাকেল চ্যালেঞ্জ কেউ করতে পারবে না। আচ্ছা, সবাইকে যেটা বলেছিলাম, মন্দিরে যাওয়া হচ্ছে তো সবার? সবাই মন্দিরে যাচ্ছ তো? হ্যাঁ স্যার। মাথাটা ঢুকাতে হবে, হ্যাঁ হ্যাঁ মন্দিরে। স্যার, যাচ্ছি স্যার। আর এই এক হাত দিয়ে নমস্কার করা, এই বাঙালি ফরম্যাট বন্ধ করতে হবে, ঠিক আছে? ভগবানকে এক হাত দিয়ে নমস্কার হয় না, হ্যাঁ, সবসময় মাথা থেকে। কোনোদিনও না তাই। নমস্কার করাটার কারণটা কি, তোমাকে ফোরহেডটা ঠেকানোর একটাই উদ্দেশ্য, তোমার যে নটা গ্রহ তার ইল এফেক্ট কাটবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে, তোমার লাইফে তুমি নিচু হতে শিখবে। যখনই তুমি নিচু হতে শিখবে, তোমার মধ্যে জানার ইচ্ছা, জ্ঞানের ভাণ্ডার এগুলো বাড়বে। বুঝতে পারলাম? আর যখনই তুমি নিজের মধ্যে আত্মসন্তুষ্টি বা অহংকার বোধ চলে আসবে, অহং যাকে বলে, এটা চলে আসা মানে মানুষের জীবনে পতন। তাই জন্যই বারবার করে বলছি, জীবনে আর যাই আসুক, অহংকার বোধ কখনো আনবে না। আমি আজও শিখছি, আগামী দিনেও শিখব, মরার আগের সেকেন্ড পর্যন্ত আমি শিখব। কারণ আমি শিখতে ভালোবাসি, আমি শিখাতেও ভালোবাসি। কারণ আমি যতক্ষণ ভাববো আমি 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 কম জানি, ততক্ষণই আমার মধ্যে ভালো। কিন্তু যখন আমি বলবো যে আমি সর্বসর্বা, আমি সব জানি, সেদিন কিন্তু আমার বিনাশ অনিবার্য। এম আই রাইট অর রং? হ্যালো, সবাই ইন্টারাক্ট করো, একটু কথা বলো। স্যার রাইট স্যার। আচ্ছা, সেটা সবাই মিলে বলো। মানে আপনি মাঝে মাঝে হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। যেটা ঠিক আছে। আচ্ছা, কালকে একটা জিনিস তোমাদের পড়িয়েছি, কিন্তু আমার শরীরটা এতটাই খারাপ ছিল বলে তোমাদেরকে ঠিক মতন একটা জিনিস বলিনি, ঠিক আছে? এই জোনটা নিয়ে কথা বলেছি, অনেক কিছুই বলেছি, তবে এই জোনটা নিয়ে একটা গল্প আছে, আর গল্প শোনার লোক আজকে নেই, ঠিক আছে প্রসূনবাবু, তবে বলি, ঠিক আছে? এই জোনটা হচ্ছে নর্থ ইস্ট জোন, ঠিক আছে? এই নর্থ ইস্ট জোনের মেন জায়গাটাই হচ্ছে বাস্তুপুরুষের হেড থাকে। কার হেড থাকে? বাস্তুপুরুষের মাথা। বাস্তুপুরুষের হেড কোথায় থাকে? নর্থ ইস্টে।
এই বাস্তু পুরুষটা কি, কারো কি কিছু জানা আছে? একটু বলো তো। না স্যার। না স্যার, জানি না। ভেরি গুড। আচ্ছা, বাস্তু পুরুষ কি আমি তোমাদেরকে বলছি। দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা হ্যাঁ যাচ্ছে? স্যার, দেখা যাচ্ছে। এই যে বাস্তু পুরুষের মাথাটা কোথায় আছে? নর্থ ইস্ট। ঠিক আছে, এই যে কোনাকুনি এটা হচ্ছে নর্থ ইস্ট, যাকে আমরা বাংলায় কি বলি, ঈশান কোণ। ঠিক আছে, ওকে। এইখানটা থাকে বাস্তু পুরুষের মাথা। তো এই বাস্তু পুরুষটা কে এবং তার কাজই বা কী? একটা গল্প আছে, খুব মজার গল্প, পৌরাণিক গল্প। যখন অসুরদের সাথে মহাদেবের যুদ্ধ শুরু হয়, এই যুদ্ধ ক্রমাগত হতে চলছিল, কিন্তু অসুরাও তো সত্যিকারের খুব বলবান ছিল এবং শক্তিশালী ছিল, এটা তো অস্বীকার করা যায় না। এদের মধ্যে ক্রমাগত যুদ্ধ হচ্ছিল, মহাদেব আর এই অসুরদের মধ্যে যুদ্ধতে, এই যুদ্ধ ক্রমাগত চলছিল। এবং এই যুদ্ধ চলতে চলতে ক্রমাগত চলতে চলতে যুদ্ধ শেষের দিকে যাচ্ছিল না। এবং এই যুদ্ধ চলাকালীন অসুরদের আর মহাদেবের শরীর থেকে যে ঘাম, ঠিক আছে, এই নিঃসৃত হচ্ছিল, তাতে সেই ঘাম মাটিতে পড়ে জন্ম নেয় অন্ধক। ঠিক আছে, অন্ধক নামে এক অসুরের জন্ম নেয়। এই অন্ধক যখন জন্মায়, সে জন্ম থেকেই আকারে তুলনামূলক অনেকটাই বড় ছিল, যেটা সাধারণ বা সন্তানদের বা বাচ্চাদের মতন ছিল না। এবং এর জন্মানোর পর থেকে এর মধ্যে খিদের প্রবণতাটা অনেক বেশি ছিল। সে যা পাচ্ছিল সে খাচ্ছিল, এক প্রকার সৃষ্টিকে খেয়ে ফেলতে যাচ্ছিল। এমন সময় দেবতারা তো ভয় পেয়ে গেল যে এই যদি এইভাবে দিন দিন পর দিন খেতে থাকে, তাহলে আলটিমেটলি তো আমাদের সৃষ্টির বিনাশ হয়ে যাবে, সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। তো তখন সবাই তো জানোই, বিপদে পড়লে কার কাছে দ্বারস্থ হয়? বিষ্ণুর কাছে দ্বারস্থ হয়। সে বিষ্ণুর কাছে দ্বারস্থ হওয়াতে বিষ্ণুকে গিয়ে সমস্ত ঘটনা বলল। তখন বিষ্ণু কী করলো? অন্ধকের সাথে সন্ধি করলো, দেখা করে সন্ধি করলো। বলল যে তুমি যেভাবে সৃষ্টিকে খেয়ে ফেলছো, এই করতে করতে তো একদিন এই সৃষ্টি কিছু থাকবে না, তখন তুমি কি খাবে? তখন তো তোমার মৃত্যু অনিবার্য। তবে সে বুদ্ধিমান ছিল, সে বলল ঠিকই তো, কথাটা তো ঠিকই, আমি যেরকমভাবে খাচ্ছি তাহলে তো একটা সময় আর কিছু থাকবে না। তখন বললো ঠিক আছে, আমরা তোমাকে দেবতার আসন দেবো। কিসের আসন দেবো? দেবতার আসন দেবো। আমরা দেবতারা যেরকম পুজো পাই, তুমিও পুজো পাবে। তবে তুমি কোথায় পুজো পাবে? তুমি বাস্তুতে পুজো পাবে। মানুষে যা যখন বাড়ি বানাবে, বাড়ি বানানোর সময় যে খাবারগুলো দিয়ে মাটিতে দেবে, সেই খাবারটাই তুমি খাবে। আর ভগবানদের কথার মধ্যে কি আছে? ছল। ভগবানদের কথার মধ্যেই আছে ছল। তো তখন কি করলো? ব্রহ্মাকে এই বাস্তু পুরুষের ঠিক নাভির পেছন দিকটা, মানে এই জায়গাটা, এই যে, ঠিক আছে, মানে আমাদের বাস্তুর ঠিক মিডিল বরাবর এইখানে ব্রহ্মাকে বসিয়ে দিল। বসিয়ে দেওয়াতে কী হয়ে গেল? বাস্তু পুরুষ চেপে বসে গেল। এবং এই বাস্তু পুরুষের উপরে এই 45টা দেবতা ফিল্ড বা দেবতারা বসে গিয়ে বাস্তুর মধ্যে অধিষ্ঠান করলো। আগের দিন বলেছিলাম না, 32টা দেবতা আর 13টা অসুর মিলিয়ে আমাদের বাস্তু গঠন হয়। এই বাস্তুরা এখানে অধিষ্ঠান করলো এবং বাস্তু পুরুষ ওইভাবে ঠিক এই পজিশনেই থাকে। এর নর্থ ইস্টের দিকে হেড, সাউথ ওয়েস্টের দিকে এর পা। তার মানে কি, এই মাথার জায়গাটা যদি প্রবলেম হয়, তোমার মাথায় যদি আমি একটা ভার চাপিয়ে দিই, মাথায় যদি প্রবলেম হয়, তাহলে আলটিমেটলি তোমার কি হবে? তোমার শরীরে কি হবে? প্রবলেম শুরু হবে, কষ্ট শুরু হবে।
ঠিক বাস্তু পুরুষেরও মাথায় যদি আমরা ভার চাপাই তাহলেও আমাদের মধ্যে সেই জিনিসটা হবে। এবং কি হবে, আমাদের নলেজের প্রবলেম দেবে, ইনটিউশন পাওয়ারের প্রবলেম দেবে, উইজডম মানে আমাদের লাইফে সমস্ত উইশগুলো ফুলফিল হতে থাকবে না। সব থেকে বড় কথা, নর্থ ইস্টের টয়লেট, যেটা আগেও বলেছি বারবার বলেছি, নর্থ ইস্টের টয়লেটের কিন্তু এই দিকের টয়লেট কিন্তু কিচ্ছু করা যাবে না, একমাত্র ইসের ছাড়া, কি ছাড়া, একমাত্র এই টয়লেট ভাঙা ছাড়া কোনো রাস্তা নেই। আচ্ছা। ঠিক আছে, কারণ এবং এই টয়লেট ভাঙতে গেলেও আমি কি বলেছি, রাহুল রেমেডি আগে করতে হবে, বালিসিডের রেমেডিটা। ঠিক আছে, তা বারবারই করেই একটা কথা বলি, এই যে টয়লেটকে ভাঙাটা যাবে না, কথাটা কেন বলি, টয়লেট হচ্ছে রাহু। ঠিক আছে, রাহু, তাহলে একটা এইটা নিয়ে একটা ছোট্ট একটা গল্প বলি। রাহুর অধিষ্ঠান সবসময়ের জন্যই ভালো, কারণ কি, এই কলিযুগকে অপারেট করে রাহু আর কেতু। কলিযুগকে কে অপারেট করছে? রাহু আর কেতু। কারণ কি, এই কলিযুগটা পুরোটাই হচ্ছে ইলিউশনের উপর চলছে, সবই সবই রং বেচন, এবং যা দেখছো তা ঠিক না, আবার যা ঠিক তা দেখতে পাচ্ছ না। এটাই এই কলিযুগটা এরকমই যুগ। তাই আমরা বারবার করেই বলি, রাহুর অবস্থান হচ্ছে আমাদের বাস্তু চার্টে হচ্ছে কোথায় বলো তো, রাহুর অবস্থান বাস্তু চার্টে আগের দিন পরই ছিলাম, সাউথ ওয়েস্ট আর সাউথ ওয়েস্ট। কোথায়? সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট। তা আমরা সবসময় বলি যে এখন তো বাড়ি তো আর নেই, সব ফ্ল্যাট হয়ে গেছে। নর্থ ইস্টের টয়লেট, সাউথ ওয়েস্টের, এটা লিখে নাও, সবাই লিখে নাও, সাউথ ওয়েস্টের এন্ট্রান্স আর সাউথ ওয়েস্টের এন্ট্রান্স, এই দুটো হলে ফ্ল্যাট বেচা ছাড়া কোনো রাস্তা নেই। যার সাউথ ওয়েস্টে এন্ট্রান্স, কারো বাড়ির যদি, আচ্ছা এই এন্ট্রান্স বলতে তোমাদের কাছে কি ধারণা আছে? এন্ট্রান্স বলতে কি ধারণা আছে? বাড়ির প্রবেশ দরজা স্যার, গৃহ প্রবেশ। ধরো এই একটা আমার একটা ফ্ল্যাট, ঠিক আছে, এই পাশে আবার আর একটা ফ্ল্যাট, ঠিক আছে, এই পাশে আবার একটা ফ্ল্যাট, এই পাশে আবার একটা ফ্ল্যাট, ছোটো করে করছি, এই পাশে একটা ফ্ল্যাট, ধরো এইখান থেকে সিঁড়ি উঠছে, এই সিঁড়ি ল্যান্ডিং হলো, ঠিক আছে, এই হচ্ছে নর্থ, এই হচ্ছে ইস্ট, এই হচ্ছে সাউথ, এই হচ্ছে ওয়েস্ট। আমার বাড়ির দরজা ধরো এইখানটা, তাহলে বলো কি হবে, এই ফ্ল্যাটটার কি হবে? এই সবগুলো এন্ট্রান্স, বলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বলো। সাউথ ওয়েস্ট এন্ট্রান্স, এই ফ্ল্যাট রাখা যাবে না, ঠিক আছে, ওকে। স্যার রিপিট স্যার, সাউথ ওয়েস্টে এন্ট্রান্স সাউথ ওয়েস্ট আর সাউথ ওয়েস্টের এন্ট্রান্সের ফ্ল্যাট বা বাড়ি রাখা রাখা যাবে যাবে। না। ওকে এটা স্যার। কিরকম? আমি স্যার প্লিজ ওয়েট স্যার, প্লিজ ওয়েট স্যার, নোট ডাউন হ্যাঁ, প্লিজ ওয়েট। আমি এই ঘরে দাঁড়িয়ে আমার মুখটা যেদিকে থাকছে, আমার অভিমুখ যেদিকে থাকছে, দ্যাট ইজ কল আমার এন্ট্রান্স। আমার মানে আমার হচ্ছে হাউসের ডোর ডিরেকশন। আচ্ছা, আমার ঘরের ভেতর, আমার এই ফ্ল্যাটের ভেতর এখানে একটা ঘর আছে, দরজা আছে, এখানে একটা দরজা আছে, এখানে একটা দরজা আছে, তাহলে এগুলো কি ডোর হিসেবে কাউন্ট হবে? না স্যার, না স্যার। ইনডোরের এটা প্রবেশ পথ। এক্স্যাক্টলি, ইনডোরের গুলো কোনোটাই ডোর হিসাবে ট্রিট হবে না, একমাত্র মেন ডোর। আচ্ছা, আমার ফ্ল্যাটের এটা আছে, আরেকজনের ফ্ল্যাটে এটা আছে, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট অনুযায়ী তাদের দরজার মুখ, কারো ধরো এই দিকে আছে না থেকে কারো দরজাটা এই দিকে মুখ আছে, মানে এই দিক থেকে বেরিয়ে এই দিকটা দেখছে, তার মানে সে কোন দিকটা দেখছে? সে নর্থ দেখছে। দ্যাটস নট গুড, ব্যাড না, এটা ভালো জিনিস। কেউ হয়তো কারো ফ্ল্যাটের এই দিকে দরজা দিয়ে বেরাচ্ছে, তার মানে সে ওয়েস্ট দিয়ে বেরাচ্ছে, ঠিক আছে। এবার দেখতে হবে, যদি সাউথ ওয়েস্টের মধ্যে পড়ে যায় তাহলে হরে কৃষ্ণ শেষ, ঠিক আছে। তাহলে এই জিনিসটাই বারবার করে স্যার বোঝানো। একটু বলো।
স্যার কিছু বলবো? বলো। আমি তো হ্যাঁ, তোমাকে সামলাবো। বলছি স্যার, ধরুন কাউকে প্রেফার করলাম যে আপনার সাউথে বা সাউথ ওয়েস্টে বা সাউথ মানে আহ, যে ইন্টেন্সটা আছে ওটা আছে যেহেতু থাক, ওটা বন্ধ করে দিন, এবং আপনি প্রপার ওয়েস্টে একটা যে যোদ্ধাটা করেছেন সেটার দিকে আপনি কন্টিনিউ ফলো করুন, বা সেটাকেই বেশি করে মানে রেডি করুন, বা এইভাবে কোনো রিমেডি কি দেওয়া যেতে পারে? ভেরি গুড কোশ্চেন। সেটা বাড়ি হলে সম্ভব, ফ্ল্যাট হলে কি করে আচ্ছা, সম্ভব? ফ্ল্যাট হলে না তুমি কি ফ্ল্যাট করবে? তো, ফ্ল্যাটের স্যার অপশনই ছেড়ে দিন, আমি ফ্ল্যাটটা বলছি কারণ আমি স্যার রুরাল এরিয়া থেকে, তো হুম, তো আমি আগে রুরালটাই আপনাকে স্যার হ্যাঁ, মানে তুলে ধরছি। সেক্ষেত্রে একটাই রাস্তা, পুরো দেয়াল তুলে দিতে হবে। আর দেয়াল তুলে মানে দেওয়ার আগেই, দেয়াল তুলে দেওয়ার আগে কার রেমেডি করতে হবে? রাহু রেমেডি। রেমেডি অলওয়েজ, ঠিক আছে, বছরে দুবার রাহু রেমেডি করতেই হবে, করতে হবে। অলওয়েজ অ্যাভয়েড করে রেমেডি, দাও, মানে এটা অ্যাভয়েড ঠিক করে আছে। দাও। ওই হুম, এন্ট্রান্সটা ইউজ করা যাবে না। ঠিক ঠিক আছে। আছে, মানে অ্যাকচুয়ালি ঠিক 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 ঠিক, আচ্ছা রাহু, ক্লিয়ার ক্লিয়ার স্যার। রাহুল রেমেডি করে 30 দিন পরে দেওয়াল তুলতে হবে তো স্যার? হ্যাঁ একদম ঠিক। আচ্ছা এটা একদম। বলো তো, তাহলে রাহুর, এবার যদি কেউ বলে যে স্যার আমার চার্টে তো রাহু ভালো, আমার চার্টে তো রাহু খুব ভালো, কেন? আমার চার্টে স্যার রাহু 3 নম্বর, 6 নম্বর, 10 নম্বর, 11 নম্বর ঘরে আছে, তাহলে স্যার আমার তো এই সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট বা সাউথ সাউথ ওয়েস্ট এন্ট্রান্স খুব ভালো। আমি বলবো একদম কিন্তু ভুল। ভালো দেখে করতে গেলে তো ওনার রাহুটা আবার খারাপ হয়ে যাবে। না, রাহু হচ্ছে এমন একজন দেবতা, হুম সে তোমাকে ধর, এবং এবং এটা কিন্তু বাস্তব ফ্যাক্ট। এই যখনই সে আচ্ছা। সাউথ সাউথ ওয়েস্টের এন্ট্রান্সের ফ্ল্যাট কিনবে না, সে হুম আগামী 1-1.5 বছরের মধ্যে লাইফে এত সাইন করবে, এত গেইন করবে, তুমি চিন্তা করতে পারবে না। এটা বাস্তব, এটা প্রমাণিত। ঠিক আছে, কি হবে? সে মানে চটচড়িয়ে তার সীমা, অনেকে বলে না দেখ ওই ফ্ল্যাটটা কেনার পর বা ওই বাড়িটা কেনার পর ওর লাইফে একটা আমূল পরিবর্তন এসে গেল, এরকম শোনা যায় না? হ্যাঁ, ওই বাড়িতে ঢোকার পর ওর অনেক উন্নতি হয়েছে, আয় উন্নতি হয়েছে। তার কারণটাই হচ্ছে এটা, কারণ ও রাহু ভালো ছিল। ঠিক আছে, ভালো থাকাতে কি হয়েছে, ও যেই ওই ওই বাড়ির এন্ট্রান্সে গেছে, অটোমেটিক্যালি ওর লাইফে ভালো হয়েছে। রাহু কি হয়? রাহু প্রথমে খুব দেয়। রাহু কি হয়? রাহু প্রথমে তোমাকে খুব দেবে, দিয়ে হুম কি করবে রাহু? রাহু একদম এক তলা থেকে একদম স্কাই ওয়াকে নিয়ে চলে যাবে 150 তলায়, মানে এত হুম। তাড়াতাড়ি চটচড়িয়ে তোমার লাইফে সাকসেস দেবে। তারপরে কি করবে বলো তো? হঠাৎ করে আবার সেই একদম ওই রকেট স্পিডের আন্ডারে তোমাকে মাটিতে ফেলবে। এবার বুঝতে পারছো, 150 তলা থেকে যদি তুমি রকেট স্পিডে মাটিতে পড়ো, তুমি কি নিজেকে আর খুঁজে পাবে? বিলেডি নট স্যার। এই আগের দিন একটা তাহলে স্যার যারা রাহু ভালো থাকবে তো তারও সাউথ ওয়েস্টে এন্ট্রান্স করা ভালোই যাবে না? না, কারোর জন্যই না। রাহু কারোর জিনিসটাই জন্যই না? কারোর জন্য ভালো নয়, ও কারো ভালো দেয় না। রাহু এই কলিযুগে কারো ভালো করবে না, ও ইলিউশন, ইলিউশন। তোমার মধ্যে সব ভুল ডিসিশন তৈরি করবে। ঠিক আছে, রাহু কিভাবে খারাপ হয়? রাহু বৃহস্পতির সাথে থাকলে খারাপ হয়, রাহু আদার্স কোনো কনজাংশনে থাকলে খারাপ হয়। রাহু ওভারঅল যেখানেই থাকুক রাহু খারাপ। আমি বলবো রাহু 3, 6, 10, 11 অনেকে বলে ভালো, কিন্তু আমি বলবো সব জায়গায় খারাপ। বাড়ির ক্ষেত্রে তো রাহু এন্ট্রান্স তো নেওয়া যাবে না। যে এন্ট্রান্সটা তোমার ক্ষতির, সেই এন্ট্রান্সটা নিয়ে তো তোমার আলটিমেটলি লস। আজকে তুমি না দেখছো তোমার সাময়িক ভালো হচ্ছে, কিন্তু যখন তোমার লাইফে বিপদটা নেমে আসবে, তখন তুমি নিজেকে রিকভার করবে কি করে? বলো স্যার। আচ্ছা স্যার সবাই বলছি একটা আমি, কোয়েশ্চেন তৈরি করো, সবার মনে একটা আমি কোয়েশ্চেন আসুক। সবাইকে হ্যাঁ, আমি সবাইকে একটা কথা বলি, আমি আমার নিজের ছোট্ট নিয়েই বলছি। আমার অ্যাকচুয়ালি 2025-এর ফেব্রুয়ারি থেকে রাহু আছে, রাহু মহাদশা শুরু হচ্ছে। ব্যাস। দু তো হাজার আমার দ্বিতীয় তাহলে স্থানে আমার সেকেন্ড হাউসে রাহু আছে। হুম, তাহলে তুমি বেঁচে গেলে। কেন বেঁচে গেলাম? বেঁচে গেলে কেন বললাম, স্যার? কারণ কেন স্যার? রাহুর এফেক্ট তোমার 2025 সাল থেকে শুরু হবে, আর তুমি হুম। অকাল ফিল্ডে ঢুকে গেছো। রাহু তোমার টিকিটাও ছুতে পারবে না, তুমি এবং একদম স্যার আপনাকে আর একটা মানে কোইন্সিডেন্স বলি, আমি যতটুকু বুঝেছি আমার মনে হয় যে এটা হয়তো রাহুর প্রভাব, বা আপনি যতটা আমাকে গাইড করেছিলেন সেটার প্রভাবেই হচ্ছে। মানে আমি যাকে গাইড করছি সে কিন্তু আস্তে আস্তে, মানে আমি কালকে বললাম না একজনকে আপনি গাইড করেছিলেন, আমি তাকে আবার মানে দ্বিতীয়বার গাইড করেছিলাম, বললাম তাকে ডিটেলস। তো সে অলরেডি গেইন হচ্ছে। আজকে আর একজন বললো যে হ্যাঁ দাদা, সেও আজকে একচুয়ালি লটারি জুয়াতে একচুয়ালি দান পেয়েছে। আচ্ছা, কি সুন্দর তোমাদের কথা। আচ্ছা এই মানে কিছুক্ষণ আগে যদি বলেন, আমি সবারই সামনে তাকে আমি মিটিং এ জয়েন করতে বলছি, ফোন করে সে বলে দেবে। এই মানুষগুলোকে শুধু বলবে তোমরা তো হ্যাঁ তোমরা তো ইসে থেকে লটারি থেকে টাকা পাচ্ছ,
যে কোনো হ্যাঁ মন্দিরে একটা ছোট্ট কিছু দান করে দিতে, হ্যাঁ, ওকে স্যার ওকে। এই টাকা হাতে রাখতে মানে হবে। আজকে আজকে যিনি দান পেয়েছেন একটু বড় রকম, মানে 90,000-এর মতো দান পেয়েছেন। উনি ওই মা কালীর ওই মানে অ্যাকচুয়ালি যেটা ঘাট আছে স্নানের, মানে যেটা ঘট উঠে মায়ের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো উনি বললেন যে তাহলে মায়ের ঘাটটা আজ 10 বছর ধরে পড়ে আছে, ওটা বানাবো। আমি ওই জন্য আপনাকে শেয়ার করলাম বাহ জিনিসটা। বাহ বাহ, খুব ভালো কাজ, খুব ভালো কাজ। ওই মানুষটাকে আমার তরফ থেকে সাধুবাদ জানিয়ে, ঠিক আছে, সত্যি ভালো মানুষ। আর আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি স্যার, আমি ওকে গাইড করতে পেরেছি। আচ্ছা, না না, তো আমাকে ধন্যবাদ জানিয়ে লাভ নেই, ইউনিভার্সকে জানাও, আমি কেউ না, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। তাহলে কি বললাম, সাউথ ওয়েস্ট আর সাউথ ওয়েস্টের এন্ট্রি কখনোই চলবে না। এটার একমাত্র ট্রিট হচ্ছে ওয়াল তুলে দেওয়া, অন্য রাস্তা ইউজ করা, আর ফ্ল্যাট হলে চুপচাপ কাউকে না জানিয়ে বেঁচে চলে যাও, ঠিক আছে। এইগুলো হচ্ছে মেন জিনিস, ঠিক আছে, ওকে। এবার আমরা চলে আসি, আমাদের আমাদের কতটা হয়েছিল কালকে, কতটা হয়েছিল কালকে, কতটা হয়েছিল? কালকে কতটা হয়েছিল? সবাই কি ঘুমিয়ে গেল নাকি? 30 পর্যন্ত হয়েছিল স্যার। 30 অব্দি হয়েছিল, 30 হয়ে গেছিল, নাহলে তোমরাই ঠকবে, আমার কি। Each of the হয় না স্যার, it's not each of the হয়েছে স্যার। আচ্ছা, তাহলে আজকে ইএসসি, তাহলে ইএসসি জোনটা কি দেখছি, ইএসসি জোনটায় কি দেখাচ্ছে, অ্যাংজাইটি অ্যান্ড চার্নিং। তাহলে এই জোনটা থেকে আমাদের লাইফে কি আসে, বিভিন্ন রকম নেগেটিভিটি, অ্যাংজাইটি, এই ধরনের জিনিসগুলো আসে। তাহলে এই জোনটাকে ব্যালেন্সিং করা ইজ ভেরি 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 মাস্ট। কারণ এই জোনটা যত ভালো হবে আমার লাইফে সমস্ত কিছু তত পজিটিভ হবে। অ্যাংজাইটি থেকে কী হবে, ধর আমি তোমাকে বললাম যে কী গো কালকের হোমওয়ার্কটা করবে, স্যার আজকে না স্যার একটু অন্য জায়গায় ছিলাম স্যার, আজকে না একটু ব্যস্ত ছিলাম স্যার, আজকে হবে না স্যার, কালকে দেবো। এই যে কাল মানে ডিলে, এগুলো কি তোমার অ্যাংজাইটির জন্য তোমার মতোই তৈরি, কারণ তোমার মধ্যে কাজটা করার এনার্জেটিক পাওয়ারটা আসবে না, ঠিক আছে। তাই এই জোনটাকে ঠিক করতে গেলে কী হবে, ব্যালেন্স ইএসসি জোন gives you right manthan so that you can take right decision, যেটা একটু আগে বললাম যে তোমার লাইফে যদি তুমি ডিসিশনই ঠিক না নিতে পারো, আলটিমেটলি তোমার লাইফে সাকসেস আসবে না। কালকে একটা গল্পে বলেছিলাম যে অমুক অমুক ব্যক্তি লাস্ট 5 বছর আগে আমার চাকরিটা ছেড়ে দেওয়াটাই আমার লাইফে সব থেকে বড় ভুল ছিল। তার মানে সে তার নেওয়া যে ডিসিশনটা, সেই ডিসিশনটা তাকে ইনস্টেবিলিটি দিয়েছে, তাকে খারাপ পরিস্থিতি তৈরি করেছে। বেডরুম হেয়ার গিভস ইনস্টেবল রিলেশনশিপ, আমি আগেই বলেছিলাম এই জোনে বেডরুম করলে সব থেকে খারাপ, কারণ রিলেশনশিপে ইনস্টেবিলিটি চলে আসবে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অ্যাংজাইটি চলে আসবে। ধরো তুমি একটা রিলেশনশিপে যাচ্ছ, তোমার মাথায় যদি তখন অন্য কিছু ঘোরে, অন্য কোনো চিন্তা আসে, তখন তো তুমি তোমার সেই রিলেশনশিপটার মধ্যে ভালোভাবে ইমপ্লিমেন্ট হতে পারবে? কখনো পারবে না, এটাও ঠিক তাই, ঠিক আছে। অ্যাংজাইটি, ডায়াবেটিস, এই জোনটা ঠিক না থাকলে যাদের ডায়াবেটিসের সমস্যা, তারা প্রত্যেকে চেক করে নেবেন আপনাদের বাড়িতে ইএসসি জোন খারাপ, ঠিক আছে, ওকে। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট জোন ফর দোজ হু আর ইন কনসাল্টিং বিজনেস আর প্রাইভেট বিজনেস। আমাদের মতন যারা এই কনসালটেন্সি বিজনেসে রয়েছি, আমাদের ইএসসি জোন সবসময় স্ট্রং হওয়া উচিত, ঠিক আছে। এবং তোমরা ভবিষ্যতে, আমি চাইবো আমার কাছে যতজন স্টুডেন্ট ক্লাস করছো, প্রত্যেকে নিজেদের প্রফেশন যেটা আছে তার সাথে সাথে অকাল ফিল্ডে বাস্তু রিলেটেড কাজ শুরু করবে। কারণ কি বললাম, বাস্তু হচ্ছে স্বয়ং বিশ্বকর্মার আশীর্বাদপ্রাপ্ত জিনিস। যখন তুমি বাস্তুটা করবে, তোমার লাইফে সেই দিন থেকে কোনো ঝড় ঝাপটা, আপদ বিপদ কোনো কিছু আসবে, কিন্তু তোমাকে ছুতে পারবে না। এটা বলেছিলাম এই কথাটা। হ্যাঁ স্যার, আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা, প্রাইভেট বিজনেস মিন্স কি বোঝাতে চেয়েছে, যে বিজনেস তুমি একা একা করছো, মানে তোমার সাথে কোনো পার্টনার নেই, তাহলে বিজনেসম্যানদের জন্য এই সাইডটা ভালো রাখা উচিত, ওকে। আচ্ছা, বারবার একটা কথাই বলছি, এই যে ধরো কেউ আসলো, স্যার আমার সাউথ ওয়েস্টে আমার এন্ট্রান্স,
সাউথ সাউথ ওয়েস্টে এন্ট্রান্স, স্যার এটাকে কী করবো? এরকম প্রচুর লোক মার্কেটে পাবে, আমি দেখেছি, যারা নিজের স্বার্থের জন্য, নিজের পকেট ভরানোর স্বার্থের জন্য তাকে কি বলবে, ঠিক আছে আপনাকে আমি একটা রেমেডি দিয়ে দিচ্ছি, আপনাকে একটা যন্ত্রণ দিয়ে দিচ্ছি, আপনাকে এই করে দিচ্ছি, আপনার ইল এফেক্টে কেটে যাবে। যখন তুমি লাইফে প্রবলেম ফেস করছো তখন তোমার কাছে মনে হবে ঠিক আছে কেটে গেলে তাহলে আমি বেঁচে যাবো, কিন্তু আলটিমেটলি নিজের প্রফেশনালটা পয়সার জন্য নিজের এথিক্স, নিজের সুনাম বা নিজের কর্মকে কখনো খারাপ করবে না। জীবনেও কাউকে মিসগাইড করবেন না, জীবনে কাউকে মিসগাইড করবেন না। এটা আমি বারবার করে একটা কথা বলছি, যেটা সত্যি সেটা বলবে, যেটা হবে না সেটা বলে দেবে যে এটা আমার দ্বারা হবে না। তুমি তোমার কথাটা সে নিল না, তুমি বলবে এটা আমার দ্বারা হবে না ম্যাম বা স্যার, আপনি অন্য কাউকে দেখুন, এই কাজটা আমার জন্য নয়, আমি পারবো না, আমি কাজ জানি না। কারণ তুমি তো মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কাউর থেকে পয়সা নিতে পারবে না, আর কাউকে মিথ্যে জিনিস। তুমি বলেছো সাউথ ওয়েস্টের আপনার সাউথ ওয়েস্টে এন্ট্রান্স, স্যার আপনাকে এই ফ্ল্যাটটা বেচতে হবে। এবার সে বলবে আমি 40 লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছি, 20 লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট সাজিয়েছি, আপনার কথায় আমি বেচে দেবো, এখন আমি পার্টি পাবো কোথায়? স্যার পার্টি পাবেন কি পাবেন না দ্যাট ইজ ইয়োর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি পার্টি জোগাড় করতে না পারলে, আপনি না বেচতে পারলে, আপনার লাইফে যে প্রবলেম আপনি ফেস করবেন সেই প্রবলেম আগামী দিনে আপনাকে কোনো জায়গা থেকে বাঁচাতে পারবে না। ক্লিয়ার? এটা একদম বারবার করে ক্লায়েন্টদেরকে বারবার করে একদম বলে দেবে। আচ্ছা, এবারে চলে আসছি আমরা এসি। এই জোনটা খুব ভালো জোন, আগের দিন লেখা ছিল মনে আছে এই জোনটা কিসের জোন? লিকুইড ক্যাশের জোন। এই ইএসসি মানে লিকুইড ক্যাশ, বা এই সাইটটা হচ্ছে মুনের সাইট, ঠিক আছে? মুন মানে চন্দ্রমা, ঠিক আছে? এসি জোন যাদের ভালো তাদের বাড়িতে লিকুইড ক্যাশের ফ্লো থাকবে এবং লিকুইড ক্যাশ সবসময় হাতে থাকবে। আর যদি এই জোনটা খারাপ হয় অটোমেটিক্যালি লিকুইড ক্যাশ তো আসবে হাতে, কিন্তু টাকা হাতে থাকবে না। এটা আমার কাছে অধিকাংশ ক্লায়েন্টের কাছেই আমার এটা শোনা, স্যার আমার হাজব্যান্ড কিন্তু খুব একটা কম রোজগার করে না, কিন্তু স্যার আমাদের কাছে টাকা একদম জমে না। শুনবে, এটা তোমরা কাজ করতে গেলে শুনবে, ঠিক আছে? দিনের মধ্যে না হোক 40টা ফোন অ্যাটেন্ড করলে 20টা ফোনেরই সেম মেজর প্রবলেম। তাহলে এইটা হচ্ছে আইডিয়াল, এর জন্য কী বলি আমরা, এই জোনটাকে আইডিয়াল জোন ফর কিচেন, ঠিক আছে? যেমন সাউথ ইস্ট মানে হচ্ছে অগ্নিকোণ, ঠিক আছে? এই জোনটা হচ্ছে রান্নার জন্য সব থেকে ভালো। আর ব্যালেন্স দিস জোন গিভস ইউ পাওয়ার অ্যান্ড স্ট্রং, মানে এই জোনটাকে যদি তুমি পাওয়ার দিতে পারো, ঠিক আছে, আর স্ট্রেংদার দিতে পারো, তাহলে তোমার লাইফে পিছন ফিরে তাকাতে হবে না। কী করতে হবে না? পেছন ফিরে তাকাতে হবে না। এই জোনটার মধ্যে এতটাই পাওয়ার আছে, এতটাই পাওয়ার আছে। আচ্ছা, কালকের ক্লাসে ছিলেন যারা, তাদের জন্য একটা কথা বলি, সবার বাড়িতে কিচেন যে সাইডে আছে, কিচেনে তো বার্নার আছে, সবাই আছে, সবাই একটু ইন্টারাক্ট করবেন, হ্যাঁ কথা বলবেন। কিচেন বার্নার আছে, এছাড়াও নিশ্চয়ই আলাদা এক্সট্রা করে কোনো বার্নার আছে, সবার বাড়িতে আছে তো বার্নার? যারা যারা কালকে ছিল না তারা বলুন। রান্নাঘরে বার্নার ছাড়া আদার্স এক্সট্রা বার্নার কি কোথাও আছে? না স্যার। নেই। আচ্ছা, যদি থাকে সেটা কিন্তু কিচেন জোনেই রাখতে হবে। আর সাউথ ইস্ট হচ্ছে কিচেনের জন্য বেস্ট জোন। এই জোনটাকে যদি প্রোটেক্ট করা যায় তাহলে লাইফের সমস্ত রিলেটেড প্রবলেম কেটে যাবে। এবং এই এই জোনটা যদি ডিস্টার্ব হয়, কী ধরনের লাইফে প্রবলেম আসতে পারে? ইনকাম ট্যাক্স রিলেটেড, জুডিশিয়াল রিলেশন মানে হচ্ছে কোর্ট কাচারি, পুলিশ রিলেটেড, এই ধরনের প্রবলেম আসতে পারে। বুঝতে পারছো তো? ইনকাম ট্যাক্স যদি ধরে, কোর্ট কাচারি, আদালত, মামলা মোকদ্দমা যদি ধরে, আর পুলিশ যদি তোমায় ধরে, লাইফের অর্ধেক, লাইফের আনন্দ ফুর্তি সব উঠে যাবে। বুঝতে পারলে তো? কেমন? স্যার বলছিলাম যে আমার গেটটা স্যার সাউথেই আছে, কি করবো, বিক্রি করে দেবো? না ও তো কে, রনিতা দি বলছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ বলছি, কি তোমার এন্ট্রান্স কোন দিকে? আমার তো সাউথে। না না, সাউথ তো আমি বলিনি, আমি সাউথ। क्या आप एक सैलरीड एम्प्लॉई हैं? 2 करोड़ के टर्म प्लान पे आपको मिलेगा 12% फर्स्ट। আমি তো সাউথ ওয়েস্ট বলেছি, সাউথ সাউথ ওয়েস্ট বলেছি। আমি তোমার এন্ট্রান্স দেখে নিয়েছি, আমি তো তোমার ভিজিট করেছি, আমি তোমার এন্ট্রান্স দেখে নিয়েছি। বেঁচে গেছে, একটুর জন্য বেঁচে গেছে, ঠিক আছে? ওকে, এবার ফাইনাল গ্রিডিংটা ঢুকুক। ফাইনাল গ্রিডিংটা ঢুকলে ফাইনাল গ্রিডটা দিয়ে এক্স্যাক্ট ফাইনাল গ্রিডটা তোমাকে তোমার গ্রিডটা চলে আসবে। হ্যাঁ, আমাদের যেদিনকে লাস্ট ক্লাস তোমার গ্রিডটা নিয়েই বসবো, তোমার গ্রিডটা নিয়ে সবাইকে প্রেডিকশান দেবো।
ওই দিনকে সবাইকে বলবো তোমার গিফট আর আমাকে মিষ্টি খাওয়াবেন। আর দেবো তোমাকে মিষ্টি কি লকুন্দা না না স্যার, আশীর্বাদ দেবেন, গুরুর আশীর্বাদ সব থেকে বড় হয়। গুরু উপরে জয় শ্রীরাম রামের আশীর্বাদ নিয়েছে আমি তো ভাবছি তোমার কালকে তোমার বাড়ি থেকে তোমার পা ধরে আগে নমস্কার করবো আমার আশীর্বাদ হবে সবসময় প্রভুর আগে কেউ না ঠিক আছে এইটা মানে এই জোনটা খুব ডিফিকাল্ট এই জন্য বললাম এই জোনটা যাদের দেখবে লাইফে ইনকাম ট্যাক্স কোর্টের মামলা চলছে পুলিশ কাচারির মানে হয়তো তুমি কিছু করনি রাস্তাতে তোমায় তুলে নিয়ে চলে গেল অন্য কাউকে তোলার জায়গায় এরকম প্রচুর ফ্রেন্ড সার্কেলে লোক পাবে এরকম অনেক বন্ধু বান্ধব পাবে এরকম অনেক রিলেটিভ পাবে তাদেরকে যাদের জানবে তাদের ডাইরেক্ট সঙ্গে সঙ্গে বলে দেবে তোমাদের সাউথ ইস্ট জোনে প্রবলেম তাকে আর একটা প্রেডিকশন করে দেবে তোমার হাতে লিকুইড ক্যাশ থাকে না তোমার হাতে তোমার বাড়িতে ফিমেল মেম্বারদের সবসময় লাইফে প্রবলেম ঠিক আছে ফিমেল মেম্বারদের হেলথ ইস্যু এইগুলো তার মানে কি এই তাদের বাড়িতে দেখবে ম্যারেজ ডিলে এরকম অনেক বাড়িতে দেখবে 40-42 বছরের পরে ছেলেদের বিয়ে হয় ঠিক আছে এই জোনটা প্রবলেম থাকলে এই প্রবলেমগুলো আসবে তারপর কি বলছি ইমব্যালেন্স জোন এফেক্টেড ডাইরেক্টলি ফিমেল মেম্বার দেখো বারবার করে বলছি কারণ চন্দ্র হচ্ছে ফিমেল তাই ফিমেল মেম্বারদেরকে আগে এফেক্টেড করছে আচ্ছা ড্যামেজেস দেয়ার হেলথ অ্যান্ড মাইন্ডসেট আর মেয়েদের মাইন্ডসেট সবসময়ের জন্য যারা চন্দ্রের জাতক তারা হচ্ছে সবসময় ডিপ্রেশন অ্যাংজাইটি ঠিক আছে এটা যে দুয়ের জাতক তাদের মধ্যে এই জিনিসটা বেশি হয় আর এই জোনটা যদি অটোমেটিক্যালি খারাপ হয়ে যায় তাদের তো মধ্যে ডিপ্রেশন আসবেই মাইন্ডসেটের প্রবলেম হবে আর ঘরের মহিলাদের যদি মাইন্ডসেটের প্রবলেম হয় সে সংসার অটোমেটিক আগুন জ্বলবে ওকে পেমেন্ট রিকভারি মানে কাউকে ধার দিলে টাকা সেই টাকা জীবনে আসবে না এটা আমি কাকে যেন বলেছিলাম কার চার্ট দেখে যে জীবনে টাকা ধার দেবে না ধার দিলে পাবে না স্যার আছি স্যার আমাকে স্যার আচ্ছা বলেছিলাম ঠিক আছে তারপর স্কিন ইস্যু স্কিন রিলেটেড প্রবলেম হবে আচ্ছা কার মোটামুটি বলেছিলাম সবাইকে যে একটু হাতে ওই ম্যাগনেটটা রেখে নিজেদের বাড়িগুলো একটু কোন দিকে আছে গ্রিড করতে বলেছিলাম কেউ কি করা হয়েছে না সবাই এতটাই কাজে ব্যস্ত সবাই কি এখানে কি প্রধানমন্ত্রী দপ্তরে কেউ কাজ করেন নাকি আপনারা এত ব্যস্ত মানুষ আপনারা আমি লাইফে 4টে প্রফেশনের সাথে যুক্ত জানেন তাহলে বলি আমি নিজে একজন কর্পোরেট ট্রাভেল এজেন্ট হোটেলিয়ার প্লাস অকাল ফিল্ডের বললামই আগের দিনই কতগুলো কোর্সের সাথে যুক্ত এবং নিজেও স্যার আরেকবার বলুন শুনতে পাইনি স্যার আমি নিজে একজন কর্পোরেট ট্রাভেল এজেন্ট প্লাস হোটেলিয়ার আমাদের পুরীতে নিজস্ব হোটেল আছে ঠিক আছে প্লাস আমি হচ্ছে কর্পোরেট আমাদের যেটা যে ট্রাভেল ক্লাব তার সদস্য মেম্বার মানে একটা ভালো পদই আছে কথা বললাম না তারপরে হচ্ছে আমার নিজস্ব আমাদের যে ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটের আমি ক্যাশিয়ার প্লাস হচ্ছে আমাদের ক্লাবের হচ্ছে অ্যাকাউন্টেন্ট ঠিক আছে মানে এবং আমাদের এখানে একটা ট্রাস্টি কাম মন্দির আছে সেই মন্দিরের সদস্য ঠিক আছে প্লাস তো এই অকাল ফিল্ডের কাজ আছে তা আমি যদি এতগুলো কাজের মাঝখানে আপনাদেরকে ক্লাস দিতে পারি আমার নিজের যে প্রেডিকশানগুলো আছে সেগুলোকে করতে পারি তাহলে আপনারা নিজেদের স্বার্থে নিজেদের বাড়ির এইটুকু করতে পারেন না আমি তো বললাম জাস্ট শুধু কম্পাসটা দিয়ে কোন জোনে কি আছে একটা ওভারঅল গ্রিড করতে তাহলে কি হবে আপনার লাইফে যে প্রবলেমটা আসছে আপনি নিজেই রিলেট করতে পারবেন তারপর তো গ্রিডিং আমি আসি গ্রিডিং করাবো টেকনিক্যাল কোর্স থেকে গ্রিডিং করে হাতে ধরে গ্রিডিং শেখাবো সবাইকে স্টেপ বাই স্টেপ যাতে আপনারা দিয়ে তারপরের দিন থেকে নামতে পারেন ফিল্ডে যে ইউ হ্যাভ এ বাস্তু কনসালটেন্ট এবং মানুষকে আগেই বলবো মানুষকে প্রথমে ফ্রি সার্ভিস দিন একটা মানুষের ব্লেসিংয়ের থেকে বড় কিছু নেই একটা মানুষ যখন আপনার থেকে উপকার পাবে ঠিক আছে তখন সে যে আপনাকে ব্লেসিংটা দেবে না সেটা কয়েক লাখ টাকার থেকে বেশি এটা কিন্তু আমি সবসময় জন্য বলি বারবার করে পয়সার জন্য কখনো কাউকে সার্ভিস দেবেন না বা পিছিয়ে আসবেন সেটা কখনো করবেন না হ্যাঁ বলো স্বস্তিক বলছি স্যার আমি আমারটাই বলি আমার তো মানে কোনো আলাদা করে কোনো পার্সোনাল কোনো ঘর কিছু নেই আমি অফিসে থাকি অফিস কোয়ার্টারে থাকি আবার কখনো শ্বশুরবাড়িতে থাকি কোনো বন্ধু মানে ভাগাবন টাইপ সেক্ষেত্রে আমি কি করতে পারি ধরুন আমার পার্টিকুলার আমার নিজের কোনো ঘর নেই কোনো বাড়ি নেই অফিসে থাকলে অফিসে থাকি কলিগের বাড়িতে থাকলে কলিগের বাড়িতে মানে এরকম করেই আমার দিন কাটে
সেক্ষেত্রে আমার কি করণীয়? ভেরি গুড কোশ্চেন, খুব দারুণ কোশ্চেন, একটা কোশ্চেনের মধ্যেই তিনটে উত্তর। আচ্ছা, তুমি সব বেশিরভাগ সময় যেটা থাকো সেটাই তোমার বাড়ি, ঠিক আছে? আচ্ছা, মানে বেশিরভাগ সময় আমি অ্যাকচুয়ালি আমি অফিস কোয়ার্টারে থাকি, অফিসেই থাকি আর কি। অফিসে থাকো। আচ্ছা, ওয়াইফ কোথায় থাকে? ওয়াইফ ওনার বাড়িতে থাকে, মানে ওনার বাপের বাড়ি যেটা। আচ্ছা, আর সন্তান তো হয়েছে নিশ্চয়ই? হ্যাঁ স্যার। সন্তান হয়েছে তো? হ্যাঁ, একটা বেটি হয়েছে স্যার। আচ্ছা, বেটি হয়েছে, ঠিক আছে। বেটি হয়েছে মানে সরস্বতী আসছে, ঠিক আছে, এরপরে লক্ষ্মী আসবে, ঠিক আছে, ওকে। তাহলে সেক্ষেত্রে একটা কথাই বলি, যে শ্বশুরবাড়িতে আছো, ঠিক আছে, সেটাকেও তুমি ওভারঅল গ্রিডে রাখতে পারো, ঠিক আছে? আচ্ছা স্যার, মানে নতুন বাড়ি করছি, মানে আমি আর আমার যে সম্বন্ধী আছে হুম, দুজনে মিলে বাড়ি করছি, হুম। মানে এই অ্যাকচুয়ালি ছাদ ঢালাই হবে এরপরে। তাহলে তো তুমি এখনো পর্যন্ত কিচেন বা ডাইনিং এরকম কোনো কিছু ডিসিশন নিইনি, জাস্ট ছাদটা ঢালাই করে নিচ্ছি। তাহলে তাহলে তো তার মধ্যে তো তোমার গাঁথনি হয়ে গেছে। হ্যাঁ, গাঁথনিটা হয়ে আছে, মানে রেডি হয়ে আছে। এরপরে যেমন বাস্তু আমি বুঝবো, আপনার কাছে গাইডেন্স পাবো। এন্ট্রান্স কোন দিকে? এন্ট্রান্স একদম এক্স্যাক্টলি পুরোপুরি সাউথ, মানে দক্ষিণে। দেখে নাও বাবা, বেঁচে গেছে না স্যার, মরে গেছে দেখে নাও, হ্যাঁ। আর একটা আছে, আর একটা একদম পুরোপুরি ওয়েস্টে। এরপরে আপনি যেমন বলবেন গাইডেন্স দেবেন, আমি সেই মতো ওটা ক্লোজ করে অন্যদিকে মানে রেডি করবো এন্ট্রেন্স। ঠিক আছে, এটার জন্যই ওয়েট করছিলাম, এবং ভগবান এটা জুটিয়ে দিয়েছে বাস্তু ক্লাসটা স্যার। একদম বেঁচে গেলে। আগে থেকে কিচ্ছু গ্রিড করো না, এরপর কিচ্ছু কোনো আইডিয়া করিনি আমি, মানে জানি না কি করব, জাস্ট শুরু করেছি। থেকে স্টপ করে দিতে বলে, মানে মিস্ত্রি কাজ স্টপ করে রাখো, ঠিক আছে? হ্যাঁ, স্টপ হয়ে আছে আপাতত, ছাদ ঢালাইটাই হবে। এই আমি রেডি করব, ভাবছি যে এই মাসের মানে আগস্টের 1 তারিখ থেকে আবার রেডি করব, ছাদ ঢালাইটার জন্য রেডি হব। পদ্ধতিতে তোমরা শিখে যাবে, তোমাদের ওভারঅল গ্রিডিংটার পার্টটার আগে তোমরা শিখে যাবে। এই জন্য বারবার করে একটা কথাই বলছি, একটা কথাই জানানো, যে প্রপার নলেজ ছাড়া কখনো এগাবে না। নলেজটাকে কমপ্লিট করো, করতে করতে দেখবে তখন তোমার গ্রেডিং তুমিই করতে পারছো, আমার দরকার পড়বে না, ঠিক আছে? তাহলে সাউথ ইস্ট যদি কারো খারাপ থাকে, তাহলে কি বললাম, আইডিয়াল জোন ফর কিচেন, ব্যালেন্সিং জোন দিস গিভ ইউ পাওয়ার অ্যান্ড স্ট্রেঞ্জার অ্যান্ড প্রোটেক্ট ফ্রম দ্য প্রবলেম রিলেটেড এজেন্সিস লাইক ইনকাম ট্যাক্স, জুডিশিয়ারি অ্যান্ড পুলিশ। অ্যান্ড ইমব্যালেন্স জোন এফেক্ট directly female members and damages their health and mindset. ক্যাশ ক্রাঞ্চ মানে কি, ক্যাশ হাতে থাকবে না, যেটা আগেই বললাম। ডিলে ইন ম্যারেজ, আগেই বলেছি যে বিবাহে ডিলে হবে, এবং পেমেন্ট রিকভারি অ্যান্ড স্কিন রিলেটেড ইস্যু, ওকে? ওকে স্যার। স্যার আপনি বললেন যে সাউথ ইস্ট যদি খারাপ থাকে তাহলে আইডিয়াল জোন ফর কিচেন, মানে কি খারাপ থাকলে কিচেনটা আইডিয়াল জোন, নাকি না, সাউথ ইস্ট হলেই কিচেন সাউথ আইডিয়াল জোন? ইস্টের জন্য কিচেন ইজ আইডিয়াল। আমার বাড়িতে যদি হ্যাঁ, কারণ ফায়ার জোনের মধ্যে আছে, কিচেনটাই বেস্ট হবে। আমার বাড়িতে যদি আসবেন তাহলে দেখতে পারবেন আমার কিচেন সাউথ ইস্টে। তার জন্য আমি একটা ঘর নষ্ট করেছি, একটা ফ্ল্যাটে একটা ঘর নষ্ট করেছি। কিচেন আমার আগে আলাদা জায়গা ছিল, আমি নিজে শেখার পরে সেই জায়গাটাকে বন্ধ করে আমি একটা ঘরের মধ্যে কিচেন নিয়ে গেছি, এবং তাতে আমার স্যার, লাভ আরেকটা কোশ্চেন করবো স্যার। না, আমি বলে নিই, তাতে আমার লাভটা কি হয়েছে, কিচেনের মধ্যেই আমি ডাইনিং টেবিলটাকে ঢুকিয়ে দিয়েছি। সব সময় রান্নাঘরে খাওয়া, বলেছিলাম আগের দিন, ইজ দ্য বেস্ট, ইজ দ্য বেস্ট। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বলেছিলেন। তাহলে আমার একটা কাজে দুটো কাজ হয়ে গেল, হয়তো আমার একটা ঘর নষ্ট হলো, কিন্তু আমার এরকম আমার 10টা ঘর কেনার ব্যবস্থা ভগবান করে দেবে, ঠিক আছে? সেটাই, হ্যাঁ বলো, এবার বলো। বলছি স্যার, অ্যাকচুয়ালি ফায়ার জোনের মধ্যে ফায়ার জোন যতগুলো আছে তার মধ্যে কি আমি কিচেন রাখতে পারি, না পার্টিকুলার সাউথ ইস্ট জোনেতেই রাখতে পারি কিচেনটা? দেখো, আদার্স জোনগুলো তুমি রাখতে পারো, তাহলে তার জন্য কি করতে হবে, তার জন্য আমাকে রেমেডি করতে হবে। কিন্তু এই জোনটার জন্য একদম ইট ইজ দ্য আইডিয়াল জোন ফর কিচেন, বুঝতে পারলাম? ওকে, মানে এসএসসি সাউথ ইস্ট। তুমি এসি তো না, সাউথ সাউথ ইস্ট না, সাউথ ইস্ট, সাউথ ইস্ট। সাউথ হ্যাঁ ইস্ট, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ওকে। ওকে স্যার। সেক্ষেত্রে কিচেনটা সাউথ সাউথ ইস্ট যদি কিছুটা ছুঁয়েও নেয়, দ্যাটস নট ইস্যু, ঠিক আছে? দেখো এখানে, এখানটাও লেখা আছে ফর কিচেন জোন। মানে মেইনলি আমার যে চুলাটা থাকবে, যে গ্যাস ওভেনটা থাকবে, যেটাতে আমার ভাত রান্না হচ্ছে, পরিবারের ভোগ মিটাচ্ছে, সেটা আমার সাউথ ইস্টে মেন। সাউথ ইস্ট বা কিছুটা সাউথ পরিমাণ, দুটোর মধ্যে যে কোনো ঠিক একটা থাকলেই হবে, ঠিক আছে স্যার। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ স্যার। হাইলি ইন্থুজিয়াম বলে দিলাম প্রথমে, এটা ফুল অফ
অ্যান্ড স্ট্রেঞ্জার, মেন্টাল অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যালি। মানে এই জোনটাতে কিন্তু মেন্টালি একটা স্ট্রেংথ প্রচণ্ড পরিমাণে দেয়, ঠিক আছে? মেন্টালি স্ট্রেংথ মানুষকে প্রচণ্ড পরিমাণে দেয়। অনেকে আছে দেখবে যে হাজারো লাইফে ঝড় ঝাপটা বা বিপদ যতই আসুক তারা কখনো ভেঙে পড়ে না। এরকম মানুষ নিশ্চয়ই তোমাদের লাইফে দেখেছ। তারপর হাইলি এনথুজিয়াজম আছে, মানে সবসময় নিজেদের মধ্যে একটা কিছু করার বা একটা চেষ্টা প্রবণতা সবসময় তাদের মধ্যে থাকে, ঠিক আছে? এই ধরনের মানুষরা সবসময় ভাববে তাদের এই জোনটা খুব স্ট্রং। পাওয়ার টু এক্সকার্ট দ্য নিউ আইডিয়া, ঠিক আছে? যদি এই জোনটা তোমার মধ্যে সমস্যা থাকে তাহলে তোমার লাইফে নিউ আইডিয়াস আসবে না, ঠিক আছে? ভেরি গুড জোন ফর কিচেন, দেখো কিচেনটাকে এই জোনটাকেও গুড বলা হয়েছে, ঠিক আছে? ওকে, এক্সেলেন্ট ফর বেডরুম, এই জোনটা আবার বেডরুমের জন্য ভালো। দেখো আগের সাউথ ইস্টে বেডরুমের জন্য কিন্তু খারাপ, ঠিক আছে? এই জোনটা আবার বেডরুমের জন্য ভালো। দোজ হু আর সাফারিং ফ্রম ডিপ্রেশন, যারা ডিপ্রেশনের জন্য ভুগছে, মানে হাজব্যান্ডের, যাদের একটু আগে বললাম দুইয়ের জাতক, তাদেরকে এই জোনে শোয়ালে তাদের মধ্যে এই ডিপ্রেশনটা কেটে যাবে। দে শুড হ্যাভ স্লিপ ইন দিস পজিশন, মানে তাদেরকে এই জোনে যদি শোয়াও। আচ্ছা, কারো কিছু বলা আছে, জানা আছে এই যে এইখানটা অবস্থা? কারো জানা আছে কিছু? স্যার আছে স্বস্তিক। বলো। যেমন নর্থ ইস্টে যদি কোনো খারাপ মানুষ বা রোগে ভুগছে সেরকম মানুষকে শোয়ানো হয় সে ভালো হবে, এবং ভালো মানুষকে শোয়ালে খারাপ হবে। ভেরি গুড, সেরকম এক্স্যাক্টলি যদি কেউ মানে এরকম প্রবলেমে ভুগছে তাকে সাউথ ওয়েস্টে। একদম শুয়ে দাও। ওকে ওকে স্যার, স্যার বুঝে গেছি। দরকার নেই, খাট নেই, বিছনার চাদর পেতে বালিশ দিয়ে একটা তোষক দিয়ে শুয়ে দাও, 1 মাস শুয়ে রাখো, দেখো লোকটার মধ্যে অটোমেটিক্যালি তুমি পরিবর্তন দেখতে পারবে। একদম ক্লিয়ার স্যার। খুব দারুণ করছেন। হয়তো আমার বেড নেই ওখানে, কি করবো, বেড নিয়ে যাওয়া সম্ভব না, এমনি শুয়ে পড়ো। নিজেকে বাঁচতে গেলে আগে সেটা করো, নিজেকে বাঁচতে গেলে যেটা দরকার সেটা করতেই হবে। এটা বারবার করে একটা কথাই বলবো। একদম ক্লিয়ার স্যার। সাউথ জোনটা কি আছে? নেম, ফ্রেম অ্যান্ড রিল্যাক্সেশন, ঠিক আছে? ওকে, আচ্ছা, নাম্বার 1 পজিশন ফর বেডরুম, তাহলে এই জোনটা হচ্ছে বেডরুমের জন্য নাম্বার 1, ঠিক আছে? এই জোনে যদি কেউ ব্লু কালার বা ব্ল্যাক কালার করে ফেলে তাহলে সর্বনাশ, ঠিক আছে? তার রেপুটেশন সোসাইটিতে খারাপ হয়ে যাবে, ঠিক আছে? তাই জন্য স্যার একবার বলবেন, যদি এই জোনটাতে কোনোভাবে ব্ল্যাক কালার বা ব্লু কালার চলে আসে, সেটা ধরো তুমি কালার করেছো তাতে না, হয়তো এখানে একটা ব্ল্যাক কালারের ঘড়ি লাগিয়েছো বা কোনো একটা ব্লু কালারের কোনো একটা বড় একটা ওয়ালপেপার লাগিয়েছো, তাহলেও কিন্তু জোনটা খারাপ হবে, বুঝতে পারলাম? তো স্যার কালকের কোশ্চেন অনুযায়ী, কালকের মানে ক্লাস অনুযায়ী, তো যে যার যা থাক, আমি যদি ক্রিমি কালার অ্যাকচুয়ালি করে দিতে পারি ফুল বিল্ডিং এ। আমারটা তো দেখালাম, কত সমস্যা স্যার। তৈরি করে লাভ নেই, আমি জানি, হুম। কিন্তু দেখো আমি তাও রিস্ক নিইনি। আমি কি পারতাম না? জোন ভাগ, আমার কাছে তো জোন ভাগ করা আছে, আমি প্রত্যেকটা জোন কতটা কোথায় কোথায় শেষ হচ্ছে আমি জানি। তাহলে আমি কেন করিনি? তার কারণ একটাই, যে তাহলে সেটা হয়ে যাবে একদম হজবরল। তার থেকে ক্রিম কালার ইজ দ্য নিউট্রাল কালার, বেস কালার, এটা থাকা মানে একদম প্রত্যেকটা জোনই ব্যালেন্সে থাকে। মানে আমি পুরো আমার ইন্টারনাল বাড়িতে প্রত্যেকটা জায়গাতে আমি ক্রিমি কালারটা করে দিতে পারি। একদম, এটা হচ্ছে একদম থ্যাংক ইউ স্যার। সোজা উপায় এবং পাতি উপায় একদম টেনশন মুক্ত উপায়। ভাই ঠিক। আমার না থাকে কোনো কিছু বুঝতে না পারছো, কোনো কিছু করতে না পারছো, পুরো বিল্ডিং এর ইন্টারনাল পুরো ক্রিম কালার করে দাও। এটা তো আমাকে, আর যাই হোক, তোমাকে ক্ষতি করবে না, তোমাকে ক্ষতি করবে না, ভালো করবে কিন্তু ক্ষতি করবে না। ঠিক আছে স্যার। ওকে, imbalance zone, they will trap themselves in some controversy which bring bad name for them. তার মানে দেখো আবারও কি বলছে, যে এই জোনটা নেম ফ্রেমের জোন বলছে, আবার বলছে এই জোনটা যদি তোমার লাইফে প্রবলেমেটিক হয় তাহলে তোমার লাইফে কি আসবে? কন্ট্রোভার্সি আসবে, মানে ভুলভাল জিনিসে তুমি জড়িয়ে পড়বে। ওই যে বললাম রাস্তায় মারামারি করেছে দুটো লোক, তুমি গিয়ে শুধু দেখতে গেছো, বাবা এই লোকগুলো মারামারি করছে, এ বাবা এই লোকটা লেগে গেল, হয়তো তারা মারামারি করে বেরিয়ে গেছে, এবার পুলিশে যে কি করবে? তোমাকে তুলে নিয়ে আমাকেই তুলে নিয়ে যাবে। ঠিক। আচ্ছা, এখানে কি হচ্ছিল? আচ্ছা তুমি চলো এই ধরনের লাইফে আমি দেখেছি, এরকম প্রচুর কেস আমি দেখেছি।
স্টাডি করে দেখেছি এবং বলছি স্যার আমরাও দেখেছি। হ্যাঁ, তবে দেখবে তাদের লাইফে এইটা সাউথের প্রবলেম আছেই আছে এবং দ্য ভেরি গুড জোন ফর কিচেন আগেও বলেছি, ঠিক আছে, অ্যান্ড গুড জোন ফর মেডিটেশন অ্যান্ড যোগা। যদি যোগা করতে হয় সাউথে বসে যদি মেডিটেশন করো, আর একটা কথা বলছি সবাইকে আমি বারবার করে একটা কথাই বলি, মেডিটেশন করুন। মেডিটেশন করলে চার্টে রাহু কেতু যতই খারাপ হোক ও খারাপ ফল দেবে না। শুনে কেমন আনন্দ লাগছে না মনে একটু? হ্যাঁ, স্যার। সামান্য দিনে 15 মিনিট যোগা করুন বা মেডিটেশন করুন। আমি মেডিটেশনের একটা ভিডিও পাঠিয়ে দেবো, আমাকে কালকে বলবেন, মনে করবেন আমি মেডিটেশনের একটা ভিডিও পাঠিয়ে দেবো, ওকে স্যার। ঠিক আছে? সেটা চালাবেন, চালিয়ে মোবাইলে হোক বা বক্সে চালাবেন, চালিয়ে সুন্দর চোখটা বন্ধ করে আর এই ওমটাকে 108 বার পাঠ করবেন, ঠিক আছে? দেখুন ওমটা যখনই আপনি বলবেন তখন একেবারে নাভি থেকে যেন আওয়াজটা আসে। হ্যাঁ, ওকে, কি বললাম? ওকে স্যার, চেষ্টা করুন স্যার। কিচ্ছু না জীবনে, নাভি থেকে যেন আওয়াজটা আসে। হ্যাঁ, জীবনে 10টা মিনিট সময় দেবেন আর নিজের ভালোর জন্য। তাতে কি হবে? সেকেন্ড চক্র আপ হবে। আমাদের প্রত্যেকের মানব দেহতে যে 7টা চক্র আছে সেই চক্রগুলো এনার্জাইজড হবে। কসমিক এনার্জিস তোমার মধ্যে ভেতরে ঢুকবে, আর কসমিক এনার্জি যখনই তোমার মধ্যে ঢুকবে তোমার মধ্যে ইলিউশন পাওয়ারগুলো কমে যাবে, ইন্টেনশন পাওয়ারগুলো হাই হবে। ইলিউশন পাওয়ার কে তৈরি করে? রাহু। আর ইন্টেনশন পাওয়ার কে তৈরি করে? বুধ। তাহলে বুধের পাওয়ার বাড়বে, রাহুর পাওয়ার কমবে। আচ্ছা, একটা কিন্তু খুব ভালো কাজ, বাথরুমে যারা টয়লেট নিয়ে যাও তারা খুব ভালো কাজ করে। কে কে আছে এখানে বাথরুমে টয়লেট নিয়ে যাওয়া? তাতে বুধ কিন্তু এনার্জাইজড হয়। কে আছে বাথরুমে টয়লেট নিয়ে যাও? টয়লেটে মোবাইল নিয়ে যাও। স্যার সত্যি বলতে আমরা রাজেশ দা, আমি বলছি স্যারকে অ্যাকচুয়ালি ঘটনা, মানে আমাদের এমন কিছু সিচুয়েশন আছে যে সময়টাই আমাদের মানে ভিডিও কনফারেন্স বা প্রত্যেকের সাথে ডিসকাস করতে হয়, তো আমাদেরকে অ্যাকচুয়ালি মাঝে মাঝে মোবাইল নিয়েই ঢুকতে হয় টয়লেটে। নিজের লাইফে নিজে বিপদ নিয়ে আসছো, বলে দিলাম। বুঝতে পারছি স্যার, মানে এরকমই ঘটনা আমার এবং রাজেশ দারও এই ঘটনাটা ঘটে স্যার। আমি আর কি মেরে বললাম বলে ভেবো না। স্যার নিজে চলবে না স্যার, তাই তো? একদমই না। হুম, আচ্ছা স্যার। ফোনটা ঠিক স্যার। যখন হচ্ছে সেটা বুধ, আর টয়লেট হচ্ছে রাহু। রাহু আর বুধ হুম, দুজন হচ্ছে অ্যান্টি, আচ্ছা ঠিক আছে? আচ্ছা। নিজের হ্যাঁ বিপদ স্যার। নিজে ডেকে আনা। আচ্ছা স্যার। তার থেকে স্যার ফোন নিয়ে যাওয়া কেন আগে- যাবে না আরেকবার বলবেন? স্যার ফোন নিয়ে কেন যাওয়া যাবে স্যার না? আরেকবার বলবেন? ফোন নিয়ে হ্যাঁ কেন যাওয়া যাবে না? কেন হ্যাঁ যাবেন স্যার, আগে আমাকে শুনতে বোঝান। পাইনি ঠিক স্যার। আচ্ছা, কেন যাবেন সেটা বোঝানো। না না স্যার, যাই না, আচ্ছা, যাবেন না। যাই না, মানে প্রবলেমটা আপনি বললেন তো নিজের শুনতে বুথটা পাইনি। খারাপ হবে, নিজের আর বুথ খারাপ হবে, ঠিক আছে? মানে বাথরুম হচ্ছে রাহু আর আমাদের মোবাইলটা হচ্ছে বুধ। মোবাইলটা তখন কি জন্য খাটাচ্ছ? মাথায় বুদ্ধির জন্য খাটাচ্ছ। তাহলে নিজের বুদ্ধিটা ওখানে ইউটিলাইজেশন হচ্ছে, তার মানে বুথটা ডাউন হচ্ছে, ঠিক আছে? ধন্যবাদ স্যার। আমাদের অ্যাকচুয়ালি এই জিনিসটাই বেশি হয়ে যায় স্যার। আমি জানি তো, এই জন্য তোর কথা। হুম হুম। ধন্যবাদ ধন্যবাদ স্যার। ক্লাস করাচ্ছি বাস্তব, কিন্তু 101টা অ্যাস্ট্রোলজির টিপস দিয়ে দিলাম। আমার কাছে এরকম 500 অ্যাস্ট্রোলজি রেমেডি আছে, যেটা আমি একটা ক্লাস আনবো। খুব নমিনাল চার্জ ওই ক্লাসটার, একদম। হ্যাঁ, ওই অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি, যে মানে যার যেটা খারাপ চার্ট থেকে বার করবে, সেই রেমেডিগুলো করা শুরু করে দেবে। উইদিন 15 to 20 মিনিটস তোমরা রেজাল্ট পাওয়া শুরু করবে। তাহলে আজকের ডেটের পর থেকে নিজের ভাগ্য নিজে পরিবর্তন করতে পারবে, ঠিক ঠিক আছে? ঠিক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এই জিনিসটা বলে দিলাম যে টয়লেটে কখনোই ফোন নিয়ে যাবে না, ওকে? ঠিক স্যার, কাল থেকে অ্যাভয়েড টোটালি। একদমই। একদম হলে আমাদের ওই সিচুয়েশনটার আগে আমরা সেরে নেব, কিংবা ওই সিচুয়েশনটা কমপ্লিট করে যত প্রবলেমই হোক আমরা তারপরে যাব, হ্যাঁ, বাট মোবাইল ঠিক, নিয়ে ঠিক। আমরা টয়লেটে ঢুকবো না। 10 মিনিট অফিস লেটে না। যাওয়াটাও ভালো, কিন্তু ঠিক নিজের স্যার, লাইফের সাথে ঠিক। কোনো সময় ইনজাস্টিস করবো না। এটা ঠিক স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। একদম ইনজাস্টিস করো না নিজের সাথে নিজে। স্যার, স্যার কখনো যদি পকেটে নিয়ে যেতে হয়? পকেটে নিয়ে বাথরুমে মানে সে তো পাবলিক টয়লেটে গেলে দ্যাট ইজ মানে ধরুন- ডিফারেন্ট। পাবলিক টয়লেটে গেলে সেটা আলাদা, সেটা হ্যাঁ স্যার, ভালো কথা স্যার। স্যার বলছি হ্যাঁ মানে দীপক কথা রাস্তাঘাটে খুব ধরুন ভালো লেগে বলেছেন। গেছে খুব জোর। আমরা অনেক সময় স্যার বলছি আমরা অনেক সময় আউট অফ স্টেট যাই বা আউট অফ ডিস্ট্রিক্ট যাই, তো হ্যাঁ, তো হ্যাঁ। তখন স্যার যেতেই হয়। ঠিক ঠিক কোনো কারণে আমরা হয়তো কোনো স্টেশন বা তুমি ট্রেনে ট্রাভেল করছো, তুমি ফোনটা ঠিক, তো রেখে ঠিক। যাবে না, হ্যাঁ। তুমি না, তোমার স্যার। প্যান্টের পকেটে করে বাথরুমে নিয়ে যাবে, সেটাই নিয়ে যাওয়াটাই উচিত এবং কাম্য, কোনো নাথিং প্রবলেম।
সেটা তো একাত্তা দিন, সেটা তো Okay, sir. সেটা তো Okay. ইউনিভার্সও বুঝছে। সেটা কি তুমি তোমার ঘরের মধ্যে বসে করছো? দেখো তোমার কোশ্চেন মানে স্যার আলটিমেটলি তার খারাপ করছো, তোমার বাস্তুকে কি খারাপ করছো? তোমার বাস্তুকে তো খারাপ না করছো না না। না ঠিক আছে, না আলটিমেটলি আমি যে জায়গায় বেশি টাইম বিতাচ্ছি, আমার ঘর হোক অফিস হোক, আমি সেইখানে এই জিনিসটা করব না। একদম কোনো জায়গায় করবো না। ট্রেন আলাদা না স্যার, জিনিস, ওকে, ট্রেন ওকে আলাদা স্যার, জিনিস, হোটেল স্যার আলাদা জিনিস। ওকে স্যার। আমি আমার নিজের স্যার যেখানটা বেশিরভাগ সময় কাটাচ্ছি সেই জায়গার সাথে কখনো বাস্তব বিশেষ ইনজাস্টিস করে করবো না, হুম নিজের সাথে কখনো ইনজাস্টিস করবো না। আমার ঠিক বাড়িটাও স্যার আমার, আমার অফিসটাও আমার, আমার শ্বশুরবাড়িটাও আমার। আমি এই তিনটে জায়গায় বেশি কাটাচ্ছি। ঠিক পুরোপুরি স্যার ক্লিয়ার স্যার। একদম। থ্যাংক ইউ সো মাচ একটা স্যার। হোটেলে স্যার ঘুরতে গেলাম, একটা ক্লিয়ার স্টেশনে স্যার গেলাম, ক্লিয়ার একটা কাল থেকে আর রেস্টুরেন্টে খেতে গেলাম, দ্যাট ইজ ডিফারেন্ট। ঠিক আছে, হ্যাঁ দীপঙ্কর বাবু বলুন। কাল থেকে স্যার টোটালি অ্যাভয়েড স্যার একদম। হ্যাঁ, বলছি স্যার, আমাদের অনেক সময় অফিসে কি হয়, ধরুন অফিসে কখনো টয়লেট গেলাম, তো ফোনটা ওই পকেটেই থাকলো, চলে গেলাম, মানে রাখা হয় না সেই ক্ষেত্রে। কিচ্ছু অসুবিধা নেই। পাবলিক টয়লেটে ফোন নেই, আচ্ছা পকেটে আছে, সেটা তো পকেটের ভেতর আছে। আপনি তো নিয়ে নিয়ে তো হ্যাঁ হ্যাঁ, বের করে হয় না, এমনি পকেটে রাখার জন্য। মানে ওখানে মাথা কাটানো চলবে না, ব্যাস, এমার্জেন্সি ক্ষেত্রে নিয়ে যেতে পারেন কিন্তু কোনো মাথা কাটানো চলবে না ফোনটা। একদম। ওটা তো টয়লেট, ওকে ওটা তো স্যার। ওপেন টয়লেট, ওটা তো পাবলিক টয়লেট। আর আপনি তো আপনার বাড়ির বাথরুমে ঢুকলেন, সিট প্যানে বসলেন, বসে ফোনটাকে নিয়ে খেলা করছেন। এরকম অনেকে আছে, ফোন না ঘাটলে নাকি পটি হয় না। জানি জানি, বুঝতে পেরেছি বুঝতে হ্যাঁ পেরেছি। স্যার, একদম রাইট স্যার। আমি সেই লোকগুলোকে একটা কথাই বলেছি, ভাবুন কালকে থেকে আপনার সন্তান আপনার কাছে থাকবে না। ঠিক আছে, মেনে নিতে পারবেন? প্রথমে আমাদের না মট করে তাকায় লোকে, কারণ আমার কথাবার্তাগুলো একটু রাফ, আমি রাফ অ্যান্ড টাফ। ঠিক আছে, আপনার সন্তান কালকে থেকে আপনার স্যার কাছে ভূত থাকবে ভূত না। খারাপ হলে কি হয় স্যার? কি সুন্দর, কি সুন্দর। ভূত খারাপ হলে কি হয়? কি খারাপ, ভূত খারাপ হলে কি হতে পারে? স্যার বুধ, আপনি যেটা যেটা আপাতত আমার নো নলেজে আইডিয়া স্যার। আপনার মানে নলেজ, বুদ্ধি, ইন্টেলিজেন্সি। নলেজ, বুদ্ধি, হ্যাঁ 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 ইনফরমেশন হ্যাঁ। পাওয়ার। তোমার লাইফে যদি তোমাকে বললাম যে আজ কালকে সকালে উঠে তুমি হাওড়া স্টেশন থেকে নৈহাটি স্টেশনে যাবে, একটা টিকিট কেটে নৈহাটি যাবে, তাহলে নৈহাটি যেতে গেলে নিশ্চয়ই নৈহাটি লোকাল, না না হলে রানাঘাট লোকাল, না হলে কৃষ্ণনগর লোকাল ধরতে হবে। এবার তুমি কি হুম করলে? বনগা লোকাল ধরলে। তুমি চলে গেলে, আমার তো নৈহাটি পর্যন্ত টিকিট আছে, আমি চলে গেলাম বনগা লোকাল। কি হবে? তোমার বুদ্ধি যদি কাজ না করে, তোমার ইনটিউশন পাওয়ার যদি কাজ না করে, হবে? তোমার 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 কালকে মিটিং 10টায় অফিস যেতে হবে, তুমি 12টায় অফিস থেকে বেরোচ্ছ, থাকবে চাকরি? নো স্যার। তাহলে তাহলে ভূত খারাপ হলে কি কি হতে পারে? ভূত খারাপ স্যার হলে লাইফে সব এখানে হবে। কি ভূত হচ্ছে এখানে কি stability। পরোক্ষভাবে রাহু এফেক্ট করছে? হ্যাঁ, বলছি ও যার এখানে সাথে কি connected যেহেতু হবে, বুধ ও কাজ যার করছে সাথে না। কানেক্টেড হবে সেই খারাপ হবে। সোজা আচ্ছা কথা সোজাভাবে বলে দিলাম। আচ্ছা, রাহু যার সাথে কানেক্টেড, ওকে স্যার। সেটা সেটা হুম ইসেতেই হোক, ছকেই হোক, কানেক্টিংই হোক, হুম বা কারো ঘরে বসে থাকুক, ওভারঅল সেই জায়গায়ও খারাপ, তাকে খারাপ করে দেবে। খারাপ। ওকে ওকে, ওকে আর ওকে কি একটা ওকে কথা স্যার। বলেছিলাম না, তার মানে স্যার ভূতের সাথে রাহুও খারাপ এখানে হবে। বুধের সাথে রাহু খারাপ হবে। আরে বাবা, রাহু তো খারাপই। একটা বন্ধু তোমার, একটা 5টা বন্ধু আছে যে যারা রোজ রোজ রাতে অ্যালকোহল নিয়ে বসে, তারা তো খারাপ। এবার তুমি যদি তাদের সাথে একদিন যাও, 2 দিন যাও, 3 দিন যাও, 4th দিনের বেলায় তুমিও ওই অ্যালকোহল পান করেই বাড়িতে ঢুকবে। এটাই ফ্যাক্ট, এটাই ফ্যাক্ট। বুঝতে পারলাম? এবার সাউথ সাউথ ওয়েস্ট, সেই চলে আসলো সেই বিশ্বস্ত জায়গাটা। ঠিক আছে, সাউথ সাউথ ওয়েস্ট, disposal and expenditure. The energy of the zone polish out all the unless, ঠিক আছে, and unwanted in the life। মানে কি বলতে চাইছে, এই জোনটাতে এনার্জি অফ দ্য জোন অ্যান্ড পুলস আউট অফ দ্য আনইউজলেস অ্যান্ড আনওয়ান্টেড থিং ইন দ্য লাইফ। এই জোনটাতে এমন কিছু আনওয়ান্টেড এবং আনইউজলেস জিনিস রাখা উচিত না যেটা তোমার জীবনে এক্সপেন্ডিচারকে বাড়িয়ে তোলে। এই জোনটা থেকে এমন জিনিসই ফেলা উচিত যে জোন, যেখানটা তুমি সব জিনিসকে বার করে দিতে চাইছো তোমার লাইফ থেকে। তাই জন্য আমি এখানে কি বলেছিলাম, এই জোনটাতে সব থেকে ভালো হলো টয়লেট বা সিট প্যান। কারণ কি, সিট প্যানটা আমরা সবসময় কী করি, ফ্ল্যাশ করি। তাহলে এই জোনটা যদি আমি টয়লেট ফ্ল্যাশ করি, তাহলে এই জোনটাতে ডিসপোজাল দিয়ে আমার লাইফে যত রকমের নেগেটিভিটি, যত রকমের আনইউজলেস জিনিস, আনওয়ান্টেড ম্যান, আমার জীবনে আনওয়ান্টেড সমস্ত কিছু কার্মা এখান থেকে ফ্ল্যাশ আউট হয়ে চলে যাবে। বুঝতে পারলাম? অ্যান্ড কোর হেলথ অ্যান্ড একদম স্যার। ডাইজেস্টিভ সিস্টেম, এখানটা হচ্ছে হেলথ অ্যান্ড ডাইজেস্টিভ সিস্টেমের জন্য একদম ম্যাটার করে।
এবং এই জোনটায় যারা অ্যালকোহলিক তাদের একটা অ্যালকোহলের র্যাক করে দাও, তারা অ্যালকোহল খাওয়া আস্তে আস্তে ভুলে যাবে। এটা চ্যালেঞ্জেস এবং প্রমাণিত, ঠিক আছে। এবং এই জোনটায় যদি তুমি অটোমেটিক্যালি বেডরুম বানিয়ে ফেলো, বা কারো যদি এই জোনটায় সাউথ ওয়েস্টে বেডরুম থাকে, ন্যাচারালি বুঝতেই পারছো এটা ডায়াগনোসিস সিস্টেমকে এবং হেলথকে যখন খারাপ করবে, ঠিক আছে, তার মানে অটোমেটিক্যালি সেই মানুষগুলো এখানে বেডরুম হলে শুলে তাদের হেলথ ইস্যু হবে, ঠিক আছে। ক্রিয়েট ম্যারেজ ডিসপুট, অটোমেটিক্যালি তাদের বিবাহের বিচ্ছেদের জায়গা তৈরি হবে, ঠিক আছে। বেডরুম হেয়ার ক্যান ক্রিয়েট মেজর বিজনেস লস, এখানে বিজনেস লস একটা ইন্ডিকেশন দিচ্ছে। যদি এখানে তার মানে এখানে যদি বেডরুম হয় তাহলে আলটিমেটলি কী কী প্রবলেম দেখা যাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের হেলথ ইস্যু দেখা যাচ্ছে, এমনকি হাজব্যান্ড ওয়াইফের ম্যারেজ ডিসপুট তৈরি হচ্ছে, যেখান থেকে ডাইভোর্স পর্যন্ত হতে পারে। এবং তাদের মধ্যে যার কেউ যদি বিজনেস পার্সন হয় তার মধ্যে মেজর বিজনেস লস হবে। এবার এখানে মানলাম যে ধরো তুমি বিজনেস করো না, তুমি সার্ভিস করো, তাহলে তোমার মধ্যে কী প্রবলেম আসবে, তোমার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা থাকবে, বা তুমি কাউকে টাকা ধার দেবে, সেই টাকা তোমার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এবং লং টার্ম স্লিপিং ইন সিটিং এরিয়া স্ট্রিক্টলি প্রহিবিটেড, মানে এই জায়গায় লং টার্ম মানে যদি কেউ 7 দিন 10 দিন 15 দিন 1 মাস সহ সেটাকে বারবার করে ইন্ডিকেট করা হচ্ছে না। হ্যাঁ, এবার বেডরুম আছে, গেস্ট রুম, তুমি একদিন শুলে 2 দিন শুলে, দ্যাট ইজ নো ইস্যু। অনেক আছে না গেস্ট রুম বানাতে হয় একটা রুম, যে কেউ আসলে ওই ঘরে শোবে, গেস্ট এসে শুতে পারে। তোমার বাড়িতে আমি 3 দিনের জন্য ঘুরতে গেছি, আমি যেখানে খুশি শুতে পারবো, দ্যাটস নট ম্যাটার। যেমন হোটেলে গিয়ে কি আমরা চিন্তা করবো যে আমি হোটেলে এসেছি, এখন আমি মাথাটা এইদিকে দেবো না ওদিকে দেবো, এদিকে দেবো না ওদিকে দেবো না, সেটাকে আমরা চিন্তা করবো কখনো? হ্যাঁ কি না? কখনোই না স্যার। তাহলে হ্যাঁ স্যার। একদমই। তাহলে সেক্ষেত্রে ওই জোনটাকে যদি তুমি গেস্ট রুম বানাও, যদি একান্ত যদি বেডরুম থাকে গেস্ট রুম বানালে নট ব্যাড, বাট এই জোনটার জন্য সব থেকে ভালো হচ্ছে টয়লেট। এটা লিখে রাখো, যারা ফ্ল্যাট বা বাড়ি বা ভবিষ্যতে বানাবে তারা এইগুলো ছোটো ছোটো পয়েন্টগুলো লিখে রাখো, তাহলে তোমাদেরও নিজেদের বাড়ির প্ল্যানটা বানাতে সুবিধা হবে। এরপরের জোনটা হচ্ছে সাউথ ওয়েস্ট, ঠিক আছে। রিলেশনশিপ অ্যান্ড স্কিল, দ্য জোন ইজ পিত্রদোষ অ্যান্ড ইজ বি অসপিসিয়াস ceremony we need to blessing from our পিত্র। এই জোনটা থেকে কিন্তু পিত্র দোষের একটা ক্রিয়েশন তৈরি হয় এই জোনটা যদি ডিসপুট থাকে। পিত্রদোষ হচ্ছে একটা মেজর দোষ। পিত্রদোষটা কি কেউ কারো জানা আছে? এটা আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল একটা টার্মস। কেউ জানো পিত্রদোষ কি? স্যার যদি না না স্যার, যদি কিছুটা বলতে পারেন। না স্যার। কেউ জানো কিছুটা হলো জানো? তোমার পূর্বপুরুষের মধ্যে কেউ যদি কোনো নারীর সাথে অত্যাচার এবং তাকে মারধর এবং এমনকি তাকে মার্ডার করে দেওয়ার এই সব ধরনের কোনো ঘৃণ্য কাজের সাথে যুক্ত থাকে, তাহলে তোমাদের জন্মান্তরে যত পুরুষই জন্মাবে তাদের মধ্যে পিত্তদোষ দেখা যাবে। এই পিত্তদোষটাকে তুমি বা তোমার জেনারেশন যদি কারমা দিয়ে এটাকে ঠিক করতে পারো, তাহলেই এই পিত্তদোষটা আস্তে আস্তে তোমাদের লাইফ থেকে কাটবে। তাই জন্য আমরা পিত্তদোষটাকে আমাদের অ্যাস্ট্রোলজিক্যালভাবেও হিসেবেও খুব খারাপ ভাবি আমরা, ঠিক আছে। স্যার আমরা কিভাবে সেটাকে রিয়েলাইজ করব যে আমাদের মধ্যে আমাদের পিতৃদোষ আছে? এই যে একটা সাউথ ওয়েস্ট জোনে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, তাহলে তুমি ভাববে তোমার পিত্তদোষ ছিল, এবং চার্টও সেটা প্রমাণিত হবে, ঠিক আছে। আর মোটামুটি কোনো সিমটমস যে আমার লাইফে এই জিনিসগুলো হতে পারে বা এরকম হতে পারে? নিচে লেখা আছে, পয়েন্টগুলো পড়ো এক এক করে। একজন কেউ পড়ো, আমি একটু জল খেয়ে নিই, একটু পড়ো পয়েন্টগুলো, পড়ো জোরে জোরে একটু পড়ো। কি বলছে? প্রাইমারি টাইপ অফ এনি টাইপ অফ রিলেশনশিপ ইস্যু, মানে এটা এই জোনটাতে অটোমেটিক্যালি যে খারাপ হলেই সবার এটা রিলেশনশিপ ইস্যু হবে। সে বাবা ছেলে হোক, মা সন্তান হোক, হাজব্যান্ড ওয়াইফ হোক, ভাই ভাই হোক, ভাই বোন হোক, যে কোনো রিলেশনশিপ ইস্যু হবে। সাধারণত পিতৃদোষ মানে বাবা আর সন্তানের মধ্যে সম্পর্কটাই খারাপ হয়। স্যার বলছি, কারো কাছে বলতে খারাপ নেই, আর আপনি আছেন মানে আমি এটা বলতেও চাই। হ্যাঁ, রাজেশ দাও জানে, মানে আমাদের মানে বাবা মারা গেছেন, ঠিক আছে, তো বাবা আর আমার মধ্যে না কোনোদিনও অ্যাকচুয়ালি সেভাবে সম্পর্ক থাকেনি, যার জন্য আমাকে বাইরে মানুষ হতে হয়েছে।
মানে আমি কি এটা থেকে রিলেট করতে পারি যে কোনোভাবে এই জিনিসটা হতে পারে আমার সাথে? দাও এক সেকেন্ড, পেন কোথায়, খাতা কোথায়, ডেট অফ বার্থটা বলো তো ঠিকঠাক করে। 13 অক্টোবর 13/10/1993। 1993। না, তোমার পিতৃস্তরই হয়নি। আচ্ছা, মানে আমি বলছি যে আমি ওই একটুর জন্য বেঁচে গেছো, হ্যাঁ। ইয়েস, আমি স্যার আপনাকে ওইটুকুর জন্যই বলছি, মানে যেমন আমার দাদা ওখানে আছে, দাদার সাথেও অ্যাকচুয়ালি ফ্যামিলি কোনো ব্যাপার নেই, ও মামা বাড়িতে আছে, মামা বাড়িতে মানুষ, ওর সাথে অনেক কিছু রেয়ার ঘটনা ঘটছে যেটা আপনাকে শেয়ার করেছিলাম কিছুদিন আগে, কিন্তু আমি ওর থেকে টোটালি আলাদা হয়ে গেছি। কিন্তু তোমার সান ডিস্টার্ব, হ্যাঁ, সান ডিস্টার্ব। হ্যাঁ, সেটা তো আপনি আমাকে গাইড করেছিলেন, আমি সেটা নিয়ে কাজ করছি অলরেডি, যতটুকু বলেছিলেন চেষ্টা করছি স্যার। এটা কি, এটা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল দেখলাম না, জানো তো, এটা হ্যাঁ স্যার। নিউমেরিক্যাল দেখলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, সবসময় মিক্সিং কম্বিনেশন দেখতে হয়। আচ্ছা। ঠিক আছে, তোমাকে তোমারটা বলেছি, দেখো তোমার মনে আছে, কারণ তোমারটা তো হুম, মনে থাকবে না, কারণ এতটা মাথা হুম। রাখা যায় না। ঠিক আছে, না স্যার, আপনি পারবেন না, কিন্তু আমি ওই জন্যই করলাম, কারণ কি সবাই জিনিসটা বুঝতে পারবে। আমি তোমারটা আমি ওইভাবে প্রেডিক্ট করেছি, এজন্য আমি হ্যাঁ। লজিক্যাল প্রেডিক্ট করলাম। তবে দেখলাম আচ্ছা তোমার আচ্ছা পিত্তদোষ আচ্ছা। নেই, একটুর জন্য হ্যাঁ। বেঁচে গেছে, কিন্তু ওভারঅল পিত্তদোষের একটা আছে, আশা করি আছে, কারণ আমি রিলেট করছি আমার কাকা জেঠা বা আমার দাদা বা বাকিদের সাথে রিলেট করছি এই জিনিসটা, আপনি যে জিনিসটা এইমাত্র বললেন ওই জন্য আপনাকে কোশ্চেনটা করলাম। হ্যাঁ, কিছুটা হলেও আছে, কিন্তু পুরোপুরি নেই, যেহেতু কারণ এখানে তোমার হচ্ছে ওভারঅল 8 7 ঘরটা তোমার ফাঁকা, 4 আর 1 রয়েছে, 9 রয়েছে। ঠিক আছে, 8ও নেই, 5ও নেই, 7ও নেই। স্যাটার্ন স্যার, স্যার ডেট অফ বার্থ, ডেট অফ টাইমটা বলবো? না, আমি তো ওইভাবে দেখছি না, এর টাইম লাগবে না। 4 আগে 5, আচ্ছা 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 আচ্ছা। 7, 3, 8 থেকে 9। মানে আমি অ্যাকচুয়ালি স্যার আমি এটাই কনফিউজ ছিলাম, যেটা আপনাকে তখনই বললাম, ওই জন্য আমি আপনাকে এই কোশ্চেনটা করলাম, কারণ আমার অ্যাকচুয়ালি থাকার কোনো জায়গা নেই। অ্যাক্সিডেন্টাল প্রবণতা কি আছে? অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো? অ্যাক্সিডেন্টাল কোনো কিছু হয়নি, মানে চেষ্টা হয়েছিল, কিন্তু কোনোভাবে আমি হয়তো বেঁচে গেছি, বাইকটা ঠুকাচ্ছে, এরকম জিনিস ঘটনা ঘটেছে, অ্যাক্সিডেন্টের যোগ আছে, হ্যাঁ। আমি বেরিয়ে চলে গেছি এরকম সাইডে। মঙ্গলের টাইমে কিন্তু অ্যাক্সিডেন্ট একটা আসবে। আচ্ছা আচ্ছা। জন্ম থেকে 9 বছর খুব কষ্টে গেছে তোমার লাইফে। হ্যাঁ, জন্ম থেকে 9 বছর নয়, 12 বছর, 12 বছর বয়সের পর থেকে আমি আলাদা হয়ে 9 গেছি। বছরের পর হচ্ছে 10 তোমার স্থানও খারাপ, তাই 10 মানে 10 বছর। হ্যাঁ, আর 12 বছর পর থেকে আমি টোটালি একা হয়ে গেছি। হ্যাঁ। এটা চার্টে ইন্ডিকেট করছে। হ্যাঁ, ঠিক আছে, আমি ওই জন্য ইন্ডিকেট করলাম, তো এই জায়গাগুলো যেহেতু ওটা রিলেট করতে পারলাম, তো ওটা কি মানে আমার সাথে নেই তো? তোমার সাথে নেই মিন্স পিতৃদেশটা, পিতৃদোষ আমার সাথে মানে সেরকম রিলেট করছে না, মানে বেরিয়ে গেছি ওই জায়গা থেকে। ঠিক আচ্ছা আছে, স্যার, কিন্তু এফেক্ট থ্যাংক ইউ হলো আছে। ঠিক আছে, হ্যাঁ। ওভারঅল রিলেটটা তোমার সাথে করছে না। তোমার হ্যাঁ, মানে ওটা আপনি রেমেডিটা মানে শেয়ার করে দেবেন, আমি চাইছি যে সবারই সাথে শেয়ার করবেন যাতে সবাই ওই রেমেডিটা পায়। থ্যাংক ইউ স্যার। প্রাইমারি জোন ফর এনি টাইপ অফ রিলেশনশিপ ইস্যু, বারবার করে বললাম যে এই জোনটা যদি প্রবলেম হয় তাহলে তোমাদের মধ্যে রিলেশনশিপের একটা ইস্যুর প্রবলেম আসবে। ব্যালেন্সিং দিস জোন ইউ ক্যান এনজয় ইউর রিলেশনশিপ। তার মানে এই জোনটাকে যদি তুমি ব্যালেন্স করতে পারো, তোমার লাইফে যত রকমের রিলেশনশিপ প্রবলেম আছে, তোমার সাথে তোমার দাদার রিলেশনশিপ প্রবলেম, তোমার সাথে তোমার কাকার রিলেশনশিপ প্রবলেম, তোমার সাথে তোমার জ্যাঠার রিলেশনশিপ প্রবলেম, তোমার সাথে তোমার ওয়াইফের যে দূরত্ব, এগুলো সব মিশে যাবে। দেখো, একটা হাজব্যান্ড ওয়াইফ যতই তুমি ইনকাম করছো, একটা হাজব্যান্ড একটা ওয়াইফের থেকে দূরে থাকা, এটা সত্যি একটা যন্ত্রণার। ঠিক আছে, এটা এটা একটা মেয়ে বুঝবে এর কষ্ট, বা একটা ছেলে বুঝবে তার কষ্ট। ঠিক আছে, একটা সন্তান তার বাবাকে কাছে পাচ্ছে না, এগুলো সত্যি যন্ত্রণাদায়ক। ঠিক আছে, আবার বললে সবাই বিরক্ত হবে, কারণ আমি 12 বছর বয়সের আগে পর্যন্ত যতদিন বাড়িতে ছিলাম আমাদের অ্যাকচুয়ালি সাউথ ওয়েস্টেই টয়লেট ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা থেকে আমি এগুলো শেয়ার করছি। হ্যাঁ। হ্যাঁ স্যার, শেয়ার করছি যেহেতু আজকে আমি রিলেট করতে পারছি এই জিনিসগুলো।
তো মানে এটাকে অস্বীকার করতে পারবে না, বাস্তু এমন একটা জিনিস। না স্যার, আর অস্বীকার করতে পারবো না স্যার, আমি আজ পর্যন্ত কোশ্চেনই খুঁজে গেছি, এক্স্যাক্টলি, এখানে যারা কোশ্চেনই খুঁজে ক্লাসে গেছি আছে স্যার। প্রত্যেকে বলবে, প্রত্যেকে বলুক না, প্রত্যেকে তো আছে, সবাই রিলেট করবে, সবাই সবার নিজের সাথে রিলেট করবে এই প্রবলেমটা। আমি ওই কোশ্চেনটাই খুঁজে গেছি যে হঠাৎ কেন আমার ফ্যামিলি বা আমার মা বাবার সাথে এরকম জিনিসটা হলো। তো আজকে যখন এই একদম সাউথ ওয়েস্ট জোনটা এলাম, ওই জন্য আপনাকে রিলেট করছি যে সাউথ ওয়েস্ট জোনতে আমি একদম ক্লিয়ার, আমার ওখানে টয়লেট ছিল, টয়লেট। আচ্ছা, হ্যাঁ, সেম প্রবলেম তৈরি হবে। তার মানে কি টয়লেট মানে ওখানটা হচ্ছে তোমার রিলেশনশিপের লাইফে প্রবলেম, কারোর সাথে কারো একদম মা বাবার মধ্যে রিলেশন প্রবলেম ছিল, যার জন্য দুজনে মানে নট লিগালি সেপারেটেড বাট সেপারেটেড, আচ্ছা, যেখান থেকে আমি মিডল পয়েন্টে রয়ে গেছিলাম। পড়াশোনায় ভালো ছিলাম বলে কোনো কারণে আমি হয়তো হোস্টেলে থেকে মানুষ হয়েছি, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। ঠিক হয়েছিল। সেটা আজকে দেখতেই রিলেট পাচ্ছ, করতে পারছি স্যার। একদম দেখতেই পাচ্ছ, রিলেশনশিপ প্রবলেম ইজ গুড ম্যারেজ লাইফ। তার মানে কি হ্যাঁ। তোমাদের বাবা মার ম্যারেজ লাইফটা এর জন্য আনহ্যাপি হয়ে গেছে, ঠিক আছে, স্ট্রং ফ্যামিলি বন্ডিং। তার মানে তোমার স্ট্রং ফ্যামিলি, মানে তুমি এখানে নেগেটিভ হলে তার ঠিক উল্টো পয়েন্টগুলোকে ধরে নেবে, তাহলে মানে ফ্যামিলি বন্ডিংটাকে একদম নষ্ট হয়ে গেল, দেখো, ঠিক আছে, একদম নষ্ট হয়ে গেছে তো। ফ্যামিলি হারমোনিটা নষ্ট হয়ে গেল। স্টেবিলিটি লাইফ ইন প্রফেশন, মানে তোমাদের প্রফেশন, বাবার প্রফেশনটাও স্টেবিলিটি ছিল না, আজকে না। এটা করছে, কালকে ওটা করছে, কালকে এটা করছে, এই একটা সমস্যা হচ্ছে। তার মধ্যে একটা গুড স্কিল থাকা সত্ত্বেও সেই মানুষটা লাইফে সাকসেস বা সুনাম হয়নি। মানে আমার বাবা অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল দিকে, মানে আমার যতটুকু টেকনিক্যাল নলেজ হয়তো ওই বাবার আশীর্বাদেতেই, ঠিক আছে, মানে ততটুকুই আমি হয়তো আইতে আসতে পেরেছি। আমি জীবনে আজ পর্যন্ত কম্পিউটারে কোনো এক্সট্রা ক্লাস করিনি, যেটা রাজেশ খান ভালো করে জানে। ওইটুকুই, কিন্তু এরকম ঘটনা ঘটে। আমি রিলেট করছি আপনাকে ওই জন্যই, যারা আছে তারাও শুনুক জিনিসটা। অবশ্যই সবাই আর কোনো কিছু রিমার্কস দেওয়ার হলে রাজেশ খান ভালো করে দেবে, কারণ ও আমার জানে, ও আজ 5 বছর ধরে আমার সিনিয়র কলিগ। একটু বলুন আপনাদের 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 লাইফের সাথে রিলেট কিভাবে করছেন, সবাই একটু বলুন নিজেদের লাইফের সাথে কিভাবে রিলেট করছেন। আমি তো রিলেট করছি স্যার, আমি বুঝতেও পারছি আজকে যে কেন এই জিনিসগুলো হয়েছে আমার সাথে। এক্স্যাক্টলি, এটা বাস্তব, এটাকে স্যার সাউথ ওয়েস্টে, হ্যাঁ বলুন, হ্যালো, বলুন। ওই সাউথ ওয়েস্টটাতে টয়লেট করার হচ্ছে বেস্ট জোন। সাউথ ওয়েস্টের জন্য টয়লেট হচ্ছে বেস্ট, কারণ ওটা ডিসপোজাল জোন, আবার ডিসপোজাল জোন। সাউথ ওয়েস্ট হয়ে গেলে প্রবলেম, বাস, সাউথ ওয়েস্ট হয়ে গেলেই প্রবলেম, ইয়েস, এক্স্যাক্টলি। মানে একদম ইঞ্চি মারতে হবে। ইঞ্চি ইঞ্চি মাপতে হবে। কিন্তু এখানে টয়লেট হয়ে গেলেও সেটাকে রেমেডি আছে আমাদের কাছে, ভাঙতে হবে না, রেমেডি করতে হবে, ভাঙতে হবে, রেমেডি করে যাবে, কিন্তু অনলি নর্থ ইস্টে যদি কোনো কারণে টয়লেট হয়, সেটা ভাঙা ছাড়া কোনো উপায় নেই। রাস্তা নেই, কারণ তাহলে তোমার বাড়িতে ক্যান্সার হবেই, আর ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার। ডেফিনেটলি স্যার, এই জায়গাটা সত্যি বলছি, রিয়েলি বলছি, মানে খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গেল স্যার। আমার নিজের সাথে রিলেট করলাম, আমি আর আদার্স যাচ্ছি না কোনো কাস্টমার বা কোনো মানে পার্টির সাথে, আমি নিজের সাথে রিলেট করলাম। সেভিংস অ্যান্ড এডুকেশন, এটা হচ্ছে বাচ্চাদের জন্য সব থেকে ভালো জোন। আর এখানে পয়সার মানি ব্যাগটা রাখবে, ক্যাশের থলিটা রাখবে, আলমারিটা রাখবে, দিস দ্য বেস্ট জোন, ঠিক আছে। হেল্প টু সেভ স্যার আরেকবার বলুন একটু স্লোলি। বাচ্চাদের পড়াশোনার জন্য এখানে টেবিল বানাবে, এখানে বসিয়ে পড়াশোনা করাবে। আর নিজের আলমারিটা যদি এখানটা রাখতে পারো ফাটাফাটি, বা আলমারি না রাখতে পারো, এখানে একটা ছোট্ট একটা লকার মতন চলবে, এসে রাত্রিরে এসে মানি ব্যাগটা এখানে রেখে দেবে, দ্যাটস গুড। 11টা 4টে, ঠিক আছে, থ্যাংকস সো মাচ, থ্যাংকস সো মাচ। কি বলছিলাম, হেল্পস টু সেভ ইওর মানি, এইখানটা রাখলে তোমার মানি সবসময় একটা সেফ কার্ডে থাকবে, মানে খরচা হাত থেকে তুমি কিছুটা হলেও রিলিফ পাবে, ঠিক আছে। মানি উইথ নট ড্রেন্ড আউট, এই যে মানি জলের মতন বেরিয়ে যাবে না। মেন্টালি ফর সেভিংস, মানে তোমার মধ্যে একটা সেভিংস মাইন্ডেড তৈরি হবে, ঠিক আছে। ফর হেল্প গুড স্কোর ইন এক্সামিনেশন, এবং বাচ্চারা এখানে পড়াশোনা করলে একটা ভালো রেজাল্ট বাচ্চারা তৈরি করতে পারবে। আর ফোকাস ইন এডুকেশন, মানে অটোমেটিক্যালি তাদের পড়াশোনায় মন বসবে। যেসব বাচ্চারা পড়াশোনায় মন বসে না, তাদেরকে WSWতে পড়তে বসাও, 7 দিন পরে আমাকে ফোন করবে, ঠিক আছে। এবার ওয়েস্ট নিয়ে আর কি বলবো, গেইন অ্যান্ড হোল্ড, ঠিক আছে, প্রফিট, এই জন্যটা ফুলফিল আওয়ার অল ডিজায়ার, মানে বলতে চাইছিলাম যে জীবনে সব স্বপ্ন তৈরি হয় ওয়েস্টের থেকে, আমি বলেছিলাম কালকে। এবং একটা ফ্রেম করে ইয়েলো পেপারে রেখে দিতে, এটা শুক্লপক্ষে শুরু করবে, খুব ভালো, ঠিক আছে, ওকে। ফ্রাইডে করে শুক্রবার করে শুরু করবে, খুব ভালো,
and gives up profit, increase our gain, sense of fulfillment and expansion of meet our reality. সবসময় নিজেকে রিয়েলিটি, অনেকে দেখবে দেখনদারি বড়লোকই দেখায়, হয়তো পকেটে 10 টাকা নেই কিন্তু তার হাব ভাব চলন চলন দেখে মনে হয় কয়েক কোটি টাকার মালিক, ঠিক আছে? হ্যাঁ একদম স্যার। হ্যাঁ, এরকম কিছু লোক আছে, এগুলোকে বলে ইনস্টেবিলিটি। কিন্তু তোমাকে সবসময় ওয়েস গেম থাকলে অটোমেটিক্যালি তোমার মধ্যে এই জিনিসটা কখনোই আসবে না, ঠিক আছে? মানে যাকে বলে বাংলা যাকে বলে ভরণ, ভরণ, ঠিক আছে? ওয়েস্ট নট ওয়েস্ট, ঠিক আছে? এটা তো হয়ে গেল না, ওয়েস্ট নট ওয়েস্ট? না তো স্যার, না হয়নি। না স্যার এটা হয়নি স্যার। হ্যাঁ, ডিপ্রেশন হয়নি স্যার। হ্যাঁ, ডিটক্সেশন, ঠিক আছে? ফরগেট নেগেটিভ এক্সপিরিয়েন্স ইজিলি। এই জোনটা যদি তোমাদের ঠিক থাকে, তোমাদের মধ্যে নেগেটিভ জিনিসটা আসবে না। তাহলে নেগেটিভ একটা জিনিস শুনলে বা এটা জানলে বাট খুব তাড়াতাড়ি মাইন্ড থেকে ফ্ল্যাশ আউট হয়ে যাবে। তোমার মধ্যে যদি নেগেটিভ জিনিসটা থাকে তাহলে আলটিমেটলি কী হবে? তুমি ওটাকে নিয়ে যত ভাববে যত ভাববে যত ভাববে, ওর আধিপত্য তোমার মধ্যে তত বাড়তে থাকবে, ঠিক আছে? ইফ ব্যালেন্স গিভস মেন্টালি টু মুভ অন, ঠিক আছে? অ্যান্ড রিলিজ হাইপার টেনশন। এই জোনটা ঠিক থাকলে তোমার মধ্যে হাইপার টেনশনটা মানে চিন্তা যাকে বলে প্রেশার, এই লাইফে এই জিনিসটা আসবে না। স্ট্রেস, ডিপ্রেশন, ঠিক আছে? অ্যাডিকশান, ঠিক আছে? কোনো কিছু যাই দেখবে তাদের উপর অ্যাডিকশান, এই জিনিসগুলো আসবে না। অ্যান্ড বেডরুম ক্রিয়েট ম্যারেজ ডিসপুট। এখানে বেডরুম করা যাবে না, হলেই ম্যারেজ ডিসপুট, ঠিক আছে? সেভিয়ার অফ হেলথ ইস্যু অ্যান্ড গিভ ডিপ্রেসড মাইন্ডসেট। তাহলে এই জনটা যদি বেডরুম হয় তাদের মধ্যে ডিপ্রেস মাইন্ডসেট তৈরি হবে, ম্যারেজ ডিসপুট হবে, এমনকি ডিভোর্সেরও যোগ তৈরি হতে পারে। ওকে, বলো। বলছি স্যার, ওই যে বললাম না যে বাড়িটা আমি আর আমার সম্বন্ধে মিলে তৈরি করছি, হ্যাঁ, অ্যাকচুয়ালি ওই আমার এই জোনেতে মানে আমি এই টয়লেট একটা করব ভেবেছি, কারণ ওই দিক থেকেই আমি আমার ওই সিঁড়িটা তৈরি করছি ছাদে যাওয়ার। হুম, তো ওই ছাদের পাশে আমার অ্যাকচুয়ালি এই ওয়েস্ট নর্থ ওয়েস্টের একটা ডাইরেকশন আসছে। সিঁড়ি কোন দিক থেকে যাচ্ছে? ডান দিক থেকে বাঁ দিক না বাঁ দিক থেকে ডান দিক? সিঁড়ি অ্যাকচুয়ালি যাচ্ছে আপনার ডান দিক থেকে বাঁ দিক হয়ে উঠছে। ডান দিক থেকে বাঁ দিক হয়ে উঠছে, বাঁ দিক হয়ে উঠছে, হ্যাঁ। তো আমি কি এখানে টয়লেটটা করতে পারি সিঁড়ির নিচে? সিঁড়ির নিচে টয়লেট একদমই না, একদমই করবো না, সিঁড়ির তলায় বেরিয়ে দোকান একদমই না, ঠিক আছে? সিঁড়ির তলায় ভিতরকার না। তো ওখানে কি আমি বাথরুম করতে পারি? কিচ্ছু মানে না, সিঁড়ির তলায় কিচ্ছু না। সিঁড়ির তলায় আচ্ছা। কার বাস বলবো, কালকের ক্লাসে বলবো। ওকে স্যার, ওকে স্যার। স্যার মানে সিঁড়ির তলায় কি স্যার সিঁড়ির তলায় ক্লাটারও স্যার সিঁড়ির তলায় কি রান্নাঘর করা চলে স্যার? না, একদমই না, একদমই না। সিঁড়ির তলায় মানে এমনকি সিঁড়ি কোনো নিচে নোংরা- কিচ্ছু করবো না করতে নেই। টিল সিঁড়ির তলায় নাও। এমনকি নোংরা জিনিসও রাখতে নেই। অনেকে দেখবে সিঁড়ির তলায় স্টোর রুম বানায়, হুম। হ্যাঁ হ্যাঁ, যাবতীয় Maximum, স্যার। যত রাজ্যে নোংরা ওখানে রেখে দিল। এটা খুব হুম। বাস্তু নেগেটিভ আসে, খুব বড় ভুল, খুব বড় ভুল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? এমনকি জলের ট্যাঙ্কি কোথায় হবে সেটাও শেখাবো আমি, প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ শেখাবো। মানে তাহলে সিঁড়ির আপাতত- তলা স্যার যে স্পেসটা থাকে স্যার ওটা তাহলে কি করা উচিত? মানে এত কিছু রাখাও চলবে না বলছেন তাহলে? তো সিঁড়ির তলায় জলের স্টোরেজ বা যেটা আছে দেখো এটা Reservoir। হ্যাঁ, অর্ধেক লোকে রিজার্ভার করে, তবে এই রিজার্ভারটা যেহেতু মেজর রিজার্ভার না, যেহেতু নিচে রিজার্ভারটাকে আমরা অতটা প্রাধান্য দিই না, উপরে রিজার্ভারটাকে আমরা বেশি প্রাধান্য দিই। তাই এখন যেহেতু মানুষ জায়গা বাঁচানোর জন্য করে, তাই কিছু করা যাবে না, তার জন্য সিঁড়িতে আমরা একটা রেমেডি দিয়ে দিই, ঠিক আছে? সিঁড়িরও একটা রেমেডি হয়, সেটা আমরা করে দিই। তো স্যার আমার একটা কোশ্চেন, হ্যাঁ, স্যার, যদি আমি কোনো কারণে ওখানে বাথরুম কাম টয়লেট করে ফেলি, সেটার কি রেমেডি কোনো কিছু থাকতে পারে? দেখো জেনে শুনে যে পাপ করে ভগবান তার জন্য থাকে না। স্যার যারা করে বুঝি স্যার। ফেলেছে তারা তো অজান্তে করেছে, তাদের জন্য ভগবান সবসময় পাশে থাকবে। তোমাকে তো বলার পরে তুমি যদি করো তাহলে আর কি বলবো? আচ্ছা, মানে আমি এখন যে জল লাইনটা করব, পাইপ লাইনটা করব, সেটা মানে আপাতত আমি এই জিনিসটা ভেবে রেখেছি, ওটা করব না, তুই না, কালকেই না করে দিচ্ছি, ওটা নিয়ে চাপ নেই। স্যার সিঁড়ির কি আবার এই ডান দিক বাঁ দিকেরও ব্যাপার আছে, যে ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিক? কালকে শেখাবো, কালকে ছবি দিয়ে পুরো ধরে ধরে শেখাবো, সব কিছু আছে। ওকে স্যার, কালকের ক্লাস Love আরো you, sir. Love যত you, দিন sir. যাচ্ছে স্যার ক্লাস আরো ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে। কালকে হবে কালা, বলছি তো, love you, sir. Love কি you. মারাত্মক না। আর কালকে রাতে শুয়ে শুয়ে সবার চুল সবাই ছিঁড়বে,
কালকে যখন কালার সম্বন্ধে বোঝাবো, প্রত্যেকে চুল ধরে ধরে ছিঁড়বে। বুঝতে পারছো মানে কথাটা আমার? নিজেদের চুল নিজেরা ছিঁড়বে যে আমার ঘরে এরকম বিপদ আমি ডেকে নিয়ে এসেছি, এই করার জন্য আমার লাইফে এই মেজর ইস্যু হলো, এই কালারটা করার জন্য আমি এত টাকা মানিটারি লস খেলাম। এই কোশ্চেনটা কালকে রাতে কাউকে ঘুমাতে দেবে না। স্যার স্যার যদি ধরুন আজ মানে থেকেই বুঝতে পেরে গেছি। বলুন। বাড়িতে যদি অনেকগুলো রুম থাকে, এক একটা রুমে যদি ইন্ডিভিজুয়াল কালার থাকে, সেই ক্ষেত্রেও তো প্রবলেম হতে হবে তাহলে। 100%। এবার তোমার যদি নর্থের দিকে তুমি পিঙ্ক কালার করো, ব্যাস। সাউথের দিকে তুমি বেগুনি কালার করো, হয়ে গেল। তুমি ওয়েস্টের দিকে ব্ল্যাক করলে, শেষ। ক্লাস শুরুর সময় বলছি স্যার যে 9 জন ছিলাম, এখন মাত্র এই কয়েকজন জুটেছি, এখানেই বুঝে গেছি স্যার। স্যার বলছি স্যার যতগুলোই রুম থাক, আমাদের যখন আমরা ক্যালকুলেশন করব আমরা তো এই ব্রহ্মস্থান ধরে একদম মিডিল ধরে একদম বিরুল ধরে। যেটা যেদিকে পড়বে, সাউথ ইস্ট পড়ুক নর্থ ইস্ট পড়ুক, যার যেদিকে যেটা পড়বে মিডিল ধরে একদম। একদম মিডিল ধরে ব্রহ্মস্থান থেকে ক্যালকুলেশনটা হয়। ভেরি গুড। আর যেখানে ব্রহ্মার বাস, ওই জন্যই ব্রহ্মস্থান। ব্রহ্মা গিয়ে বলে দাও না, কন্দকের পিঠে নাভির উপরে গিয়ে চেপে বসেছিল, বসিয়ে ওকে চেপে হ্যাঁ দিয়েছিল, স্যার। সেইখান থেকেই ব্রহ্মস্থান বলেই ওখান থেকেই আমরা মেন সেটা স্যার স্যার এইভাবে যদি করি, তাহলে স্যার দেখা গেল ধরুন একটা রুম পুরো পড়ে গেল আমাদের ওয়াটার এলিমেন্টের দিকে। অর্ধেক একজনে পড়ে যাবে, আর অর্ধেক আরেকটা জনে। এটা পড়তে বাধ্য, কারণ আমার তো এখন ছোট হয়ে গেছে না আমাদের জায়গা এখন। আগেকার দিনে রাজরাজাদের বাড়ি ছিল, একদম স্যার। রাজরাজাদের বাড়িতে পুরোটা 16টা জন 8টা জন ওরা ভাগ করতে পারতো। আমাদের এখনকার ব্যাপারটা হয়ে গেছে 500 স্কোয়ার ফিট, 1000 স্কোয়ার ফিট, 700 স্কোয়ার ফিট। সেখানে 16টা জন বার করা মানে এক একটা জনের 20-25 স্কোয়ার ফিট করে পড়ে। বুঝতে পারলাম? তাও পড়ে না। হ্যাঁ হ্যাঁ, সেটাই। সেখানে স্যার কিছু জন খারাপে আসবে, কিছু জন ভালো আসবে, তো আমরা কি কালার থেরাপি দিয়ে সেটাকে আমরা কিছুটা অন্তত ভালো করতে পারি? কালার হচ্ছে এমন একটা জিনিস, তোমার 60% নেগেটিভ ইমপ্যাক্ট কাটিয়ে দেবে যখন তুমি সেই জোনটায় কালার চেঞ্জ করে দেবে। ওকে স্যার, ঠিক আছে? ওকে স্যার। নর্থ ওয়েস্ট, ঠিক আছে? সাপোর্ট অ্যান্ড ব্যাংকিং, এটা লেখাটা একটু ভুল আছে, ঠিক আছে? ইউ উইল গেট সাপোর্ট হোয়েন এভার ইউ নিড, মানে তোমার লাইফে যখনই কোনো সাপোর্ট দরকার হবে, কেউ না কেউ এসে তোমাকে হেল্প করবে। তাহলে এই জোনটা ভালো থাকার কতটা দরকার বুঝতে পেরেছো? রাত বিলেতে মায়ের শরীর খারাপ হয়েছে, বন্ধু বান্ধব সাপোর্ট না থাকুক, পাড়া প্রতিবেশী যদি সাপোর্ট না থাকে, মাকে হসপিটাল নিয়ে যেতে গেলে তো হেল্প করার লোক দরকার। তুমি একটা বিপদে পড়েছো, তোমার কিছু মানিটারি দরকার, ভালো বন্ধু বা ভালো ফ্রেন্ড যদি না থাকে, তোমাকে হেল্প করবে কে? তাই এই জোনটা যদি তোমার ভালো থাকে, নর্থ ওয়েস্ট জোন, তোমাকে সাপোর্ট করার মতন লোকের অভাব হবে না, ঠিক আছে? মেক্স সাপোর্টিভ অলওয়েজ, তার মানে তুমি নিজেও অন্যকে সাপোর্ট করার জন্য এগিয়ে থাকবে। ওকে? মেক্স এন্টারলি ফ্যামিলি সাপোর্টিভ, মানে তুমি পরিবারকে খুব ভালোবাসবে। ফিনান্সিয়াল সেক্টর ডিপলি তুমি খেয়ে শুয়ে পড়ো না, আমি জানি না। connected with this zone and sleep those who are in banking sector। এই জোনটায় আবার যারা ঘুমাবে, এই জন্য তো বলি আগে খাবারটা দিয়ে দেবে, দাও তো না। ঠিক আছে? এই জোনটায় যারা ঘুমাবে, তারা যদি ব্যাংকিং পার্সন হয় তাহলে তার জন্য খুব ভালো, ঠিক আছে? মানে কেউ ব্যাংকে চাকরি করে, স্যার রিপিট স্যার। মানে স্লিপ দোজ হু আর ইন ব্যাংকিং সেক্টর, তাদের জন্য ভালো। ভালো, ঠিক আছে? আর ফর বিজনেসম্যান আইটি ব্রিং কাস্টমার সাপোর্ট, এটা আইটি পার্সনদের জন্য ভালো। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি আমার জন্য বেস্ট জোন নর্থ ওয়েস্ট। আমি তো আমার এই অফিস কোয়ার্টারের মাঝামাঝি সই, তাহলে আমাকে নর্থ ওয়েস্ট দিকে শুতে হবে। রাজেশ দা, হ্যাঁ বলো। বলছি জায়গাটা ভালো করে বোঝো। নর্থ ওয়েস্ট মানে আইটি ব্রিংস কাস্টমার সাপোর্ট, তাহলে আমাকে অ্যাকচুয়ালি নর্থ ওয়েস্ট, ঠিক আছে, অফিস থেকে একটুখানি উপর দিকে শুতে হবে। কেউ পার্সোনালি নেবেন না স্যার, আপনাকে বলছি, কারণ রাজেশ দা তো অফিস আছে, অফিস জানে। ঠিক আছে? স্যার স্যার একটু 4 নম্বর পয়েন্টটা একটু একবার। নর্থ ওয়েস্টের ফাইন্যান্সিয়াল সেক্টর ডিপলি কানেক্টেড উইথ দিস জোন, সামনে যে বললাম, মানে এই জোনটা ভালো থাকলে টাকা আসবে। একদম তোমার যখন দরকার হবে, তোমার যেখান থেকে খুশি তোমার কাছে মানিটারি সাপোর্টটা চলে আসবে, ঠিক আছে?
আমরা আজকে শেখাবো রুলস, বাস্তুর রুলস। বাস্তু খারাপ হলে কিভাবে ঠিক করবে। বাস্তুর কথা বলতে 6টা রুলস আছে। এটা মেন দরকার। ফার্স্ট রুল, ব্যালেন্স অনলি দেয়ার এফেক্টেড জোন। যে জোনটা খারাপ আছে তাকে ট্রিট করো, বাস্তু ঠিক হয়ে যাবে। প্রথমে তাকে তার প্রবলেমটা বুঝতে হবে, জানতে হবে। ঠিক আছে, 2 নম্বর রুলস কি বলছে, ইভেন ইফ ইউ সি দ্য বাট ক্লায়েন্ট অর ক্লায়েন্ট নট ফেসিং দিস চ্যালেঞ্জ, দেন ডু নট স্যার শোনা টাচ। যাচ্ছে না, একটু আওয়াজ হচ্ছে। প্রথম রুলসটা কি বললো, ব্যালেন্স অনলি এফেক্টেড জোন। যে জোনটাতে প্রবলেম সেই জোনটাকে গিয়ে ট্রিট করো। এটা ক্লিয়ার? 2 নম্বর পয়েন্টটা কি বলেছে, 2 নম্বর পয়েন্টটা হচ্ছে তোমার যে জোনটা ইমব্যালেন্স, ঠিক আছে, বাট ক্লায়েন্ট বা তুমি সেই জোনটা থেকে কোনো ফেসিং চ্যালেঞ্জ পাচ্ছ না, ঠিক আছে, তাহলে সেই জোনটাকে টাচ করার দরকার নেই। বোঝা গেল? না স্যার। বোঝা গেল না? না স্যার, বুঝতে পারলাম না স্যার। এটা দেখো স্যার, ধরো তোমার নর্থ ওয়েস্ট, তোমার নর্থ ওয়েস্টে যে নর্থ ওয়েস্টে যদি প্রবলেম থাকে তাহলে কি বলেছে, তুমি ব্যাংকিং সাপোর্ট পাবে না, কারো কোনো সাপোর্ট পাবে না, বা তোমার যখন মানিটারি সমস্যা হয় তোমাকে কেউ হেল্প করবে না, বা তোমার ব্যাংকিং রিলেটেড কোনো প্রবলেম হবে। ধরো তোমার নর্থ ওয়েস্টে দেখলে তুমি ভুল কালার করে রেখেছো, ঠিক আছে, কিন্তু তুমি দেখা যাচ্ছে তোমার নর্থ ওয়েস্টে এই যে জিনিসগুলো তোমার লাইফে এগুলো খুব একটা সমস্যা হয় না। তাই জন্য কি বলছে, যদি যে জোনটা তোমার ইমব্যালেন্স, মানে ওই জোনটা তো ইমব্যালেন্স, কালার ভুল করে গেছে মানে ইমব্যালেন্স হয়ে গেছে, এটা প্রবলেম হয়ে গেছে, কিন্তু সেই জোন রিলেটেড কোনো তুমি প্রবলেম ফেস করছো না, তখন কি বলছে, তাকে তুমি বেশি ট্রিট করতে যেও না, সে নিজে নিজেই ব্যালেন্স হয়ে রয়েছে, হয়তো বাস্তুপুরুষ তাকে ব্যালেন্স করে দিচ্ছে। তার জন্য আমরা কালারটাকে দিয়ে সবসময় কী করবো, নিউট্রাল কালার ফেলে দেবো। আমরা হয়তো আমার নর্থে ব্লু কালার করলে খুব ভালো, ইস্টে পিঙ্ক করলে খুব ভালো, কিন্তু আমি কি করলাম, আমি নিউট্রাল কালার দিলাম, কাউকে কিছু জোরও দিলাম না, কাউকে আবার কমও দিলাম না। বুঝতে পারলাম? কাউকে আমি 100 করলাম না, সবাইকে আমি 50-50 দিয়ে রাখলাম। এবার তোমার যতটুকু দরকার তুমি নিয়ে নাও, কারো 70 দরকার হলে 70 নিয়ে নাও, কারো 100 দরকার হলে 100 নিয়ে নাও, কারো 25 দরকার হলে 25 নিয়ে নাও। বুঝতে পারলাম? ঠিক স্যার। এই জায়গাটা ক্লিয়ার হচ্ছে তো? যেটা প্রবলেম আছে তোমার লাইফে, যেটা এই জন্য বলছি সবার প্রবলেমগুলো বলুন, প্রবলেমগুলো রিলেট না করলে কিন্তু কাজ হবে না। যে ধরনের প্রবলেম ফেস করছেন আপনারা, সেই ধরনের প্রবলেম রিলেটেড জোনটাকে ট্রিট করতে হবে, আদার্স জোনগুলোকে ধরার কোনো দরকার নেই। ওকে, 3 নম্বর রুল। তো এই বলুন আচ্ছা না, স্যার। বললে আমার মনে হয় স্যারের সাথে আরো জিনিসটা আমাদের জানা সুবিধা হবে। কালকে সবার প্রবলেমগুলোকে লিখবেন, তো কাগজে লিখবেন, আর কোন জোনে কি আছে কম্পাস দিয়ে আমাকে পাঠাবেন, ক্লাসেই বলবেন। ঠিক স্যার। রুলস নাম্বার 3, স্যার জোনটা মাপবো, বুঝবো কি করে স্যার? মিডিলে দাঁড়িয়ে কম্পাসটা ঘোরাবেন, মোবাইলটা ঘোরালেই কম্পাসটা দেখা যাবে, দেখা গেলেই যতটুকু বুঝতে পারবেন। আমি ভিডিও ক্যামেরা অন করছি, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এই যে ধরুন, এই যে না মোবাইলটা স্যার। ধরলাম হাতে, হ্যাঁ, আমি ধরুন মিডিলে দাঁড়িয়ে আছি, এই যে আমার সোজাসুজি ধরলাম এটা ইস্ট, তা লিখে দেবেন যে আমার একটা অফিসের টেবিল আছে, ওটা ইস্ট। এই আমি এদিকে ঘুরে দিলাম, এইদিকে কি দেখছি, আমার মেন ডোর নর্থে, ঠিক আছে, আমি এইদিকে ঘুরে দিলাম। এইভাবে মোটামুটি মিডিলের পজিশনে দাঁড়িয়ে এই জোনগুলোকে ক্যালকুলেশন করবেন। স্যার কোনো রিকমেন্ডেড কোনো অ্যাপস আছে না? আমরা জাস্ট কম্পাস অ্যাপ নেব, তারপরে আপনাকে জাস্ট মেনশন করে দেবো এই জায়গায় এই ডিগ্রিতে বা এই জায়গায় এই জায়গাটা আমার আছে। আচ্ছা, রুলস নাম্বার 3, ইফ ইউ or your client facing multiple problem, then treat only the main problem. ধরো একটা জোনের কোনো মাল্টিপল প্রবলেম সম্বন্ধে তুমি বা তোমার ক্লায়েন্ট ফেস করছো, ঠিক আছে, তখন সেই যে মেন প্রবলেমটা, সেই মেন প্রবলেমটাকে ট্রিট করো, অটোমেটিক্যালি আদার্স প্রবলেমগুলো রিজলভ হয়ে যাবে। এটাতে কেন বলা, ধরো তুমি দেখলে তোমার মানিটারি প্রবলেম, তাহলে মানিটারি প্রবলেম মানে আমরা অটোমেটিক্যালি কোন জোনটাকে ঠিক করব, লিকুইড ক্যাশ কোন জোন, স্যার অ্যাকচুয়ালি ক্যাশ সাউথ ইস্ট। তাহলে সাউথ ইস্ট জোনটাকে ঠিক করব।
তাহলে এবার Okay. এবার ক্যাশের জোন কিন্তু আরেকটাও আছে, সেভিংস জোন হিসেবে। তাহলে আমি অতগুলো জোনকে ঠিক করতে যাবো না, আমার লিকুইড ক্যাশের প্রবলেম বা ক্যাশ ক্রাঞ্চ হয়ে যাচ্ছে, সেই প্রবলেমটা আমি সাউথ ইস্টটাকে ট্রিট করে দেবো। তার মানে একটা প্রবলেমের আমি মেন প্রবলেমটাকে রিলেট করব, মেন প্রবলেমটাকে সলভ করলে অটোমেটিক্যালি মানে সঙ্গে যে আচ্ছা, মানে স্যার ক্যাশ ক্রাঞ্চ বা ক্যাশের প্রবলেম যদি আমরা সাউথ ইস্টটাকে আমরা দেখতে যাই, তাহলে বাকি আমার ক্যাশের রিলেটেড যা আছে সেগুলো সলভ হয়ে যাবে। সলভ হয়ে যাবে, ঠিক আছে। থ্যাংক ইউ এটা স্যার, হচ্ছে থ্যাংক ইউ। রেমেডি। বাট কালার দিয়ে কি করলাম, কালার দিয়ে তো আমি ওভারঅল 60%টাকে আগে ঠিক করে নিলাম, তারপরে কি করলাম, রেমেডি দিয়ে আমি তার 100% এফেক্টটাকে এনে দিলাম। সবাই Thank you, গ্রেডিং sir. করবেন, গ্রেডিং করা শিখবেন, ডিগ্রি নেওয়া শিখবেন, সফটওয়্যারে করে ফার্স্ট হচ্ছে আগে বাড়ির কালার চেঞ্জ করবেন, ঠিক আছে। রুল নাম্বার 4, ডোন্ট অ্যাজুম ক্লায়েন্ট মেইন প্রবলেম, আস্ক ডাইরেক্টলি টু দ্য ক্লায়েন্ট, ঠিক আছে। ক্লায়েন্টের ডাইরেক্ট মানে মেইন প্রবলেমটাকে অ্যাজুম করার চেষ্টা করবেন না, প্রবলেমটাকে জিজ্ঞাসা করুন ডাইরেক্টলি, মানে নিজে থেকে কিছু করার চেষ্টা করবেন না, ক্লায়েন্টের মুখের থেকে শুনুন তার কী সমস্যা। এই যে আমি আপনাদেরকে বারবার করে কেন বলছি, আপনাদের প্রবলেমগুলো বলুন, আপনাদের প্রবলেমগুলো বলুন। আমি তো সবাইকে বলতেই পারি যে সবার চার্টটা পাঠান, ডেট অফ বার্থ, টাইমটা পাঠান, আমি এখান থেকে দাঁড়িয়ে বলে দেবো আপনাদের লাইফে কী কী প্রবলেম। আপনারা শুনে ভাববেন, বাহ স্যার কি আমার বাড়িতে আসেনি, স্যার না দেখে বলে দিচ্ছে। কিন্তু স্যার তো সব জানে, কিন্তু আপনাকেও তো জানতে হবে যে আলটিমেটলি ক্লায়েন্টের কী প্রবলেম বা আপনার কী প্রবলেম। আপনার প্রবলেমটা যদি আপনি বার না করতে পারেন, ধরুন আমি আপনাকে বললাম যে আপনার কি সুগার আছে, হ্যাঁ স্যার ঠিক বলেছেন। আপনার কি মাথাটা মাঝে মাঝে দপদপ করে, তাহলে হ্যাঁ স্যার ঠিক বলেছেন। আপনার পায়ের কি গোড়ালিতে মাঝে মাঝে ব্যথা করে, হ্যাঁ স্যার ঠিক বলেছেন। আমি বলার পর আপনি সব বলবেন হ্যাঁ স্যার ঠিক বলেছেন, হ্যাঁ স্যার ঠিক বলেছেন। আপনি আমাকে প্রবলেমগুলো বলুন যে স্যার আমার কিন্তু এই ধরনের প্রবলেমটা ফেস করছি, স্যার আমি কিন্তু এই ধরনের প্রবলেমটা ফেস করছি। তার মানে কি, আপনি আপনার প্রবলেমটাকে আইডেন্টিফিকেশন করতে পেরেছেন। বোঝাতে পারলাম? নিজের প্রবলেমটা যতক্ষণ না নিজে প্রবলেম আইডেন্টিফিকেশন করবেন, ততক্ষণ ভগবান আপনাকে সাপোর্ট করবে না। মানে অ্যাকচুয়ালি কারোর প্রবলেম, একটা বাচ্চার খিদে না পেলে মাও তাকে দুধ দেয় না, এটা কি জানেন তো? এটা সত্যি কথা না তো? বাচ্চাটা হ্যাঁ, খাওয়াবে, স্যার। তারপর মা তাকে দুধ দেয়। তাহলে আপনার প্রবলেমটা আপনি ধরুন, আপনার প্রবলেম তো আমি 10 সেকেন্ডে বলে দেবো। আপনার চার্ট নেব, আপনার বাড়িও যেতে নেবে, আপনার চার্ট নিয়ে আমি আপনাকে বলে দেবো আপনার এই জোনে প্রবলেম আছে, এই জোনে দেখুন কালার ডিস্টার্ব করে গেছে, নাহলে টয়লেট আছে, নাহলে বেড সাইড প্রবলেম আছে। তাহলে আমি তো এখান থেকে বসে আপনার প্রেডিকশন করে দেবো, কিন্তু আমি তো জানি, কিন্তু আপনাকেও তো জানতে হবে যে আপনার লাইফে কী প্রবলেম। তাই ক্লায়েন্টের বা নিজের প্রবলেমটা ক্লায়েন্টের মুখ থেকে শুনুন, আপনি অ্যাজিউম করতে যাবেন না। কারণ আপনি তো যখন একজন পারদর্শী, আপনি তো তার চার্ট দেখেছেন, বুঝে গেছেন তার লাইফে কী কী প্রবলেম, কিন্তু তার থেকে প্রবলেমটা শুনুন। আপনিও তো দেখছেন চার্ট ওয়াইজ তার চারটে জোন প্রবলেম, হয়তো দেখা গেলো তার লাইফে সেই রিলেটেড 2টো জোনের প্রবলেম সে বলছে, তার মানে বাদবাকি 2টো জোনের প্রবলেম সে এখনও রিলেট করেনি বা প্রবলেমটা আসেনি। তা যখনই না আসবে তখন আপনি সেটাকে রিলেট করে সলভ করতে যাবেন না, এটা বাস্তব বিরোধী। বুঝতে পারলাম? আচ্ছা। মানে ক্লায়েন্টের মুখ থেকে কাস্টমার যা বলছে সেটা আগে আমি শুনে নেব। ব্যাস। শুনে আমি সেই রিলেটেড কাজটাই করব, আমি হ্যাঁ। আমার মাথামারি করতে যাব না। গুড, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওকে। নেইবার জোন আর ইকুয়ালি ইম্পর্টেন্ট বিকজ দে আর টিম মেম্বার। ওই যে বললাম কালকে শেখাবো, মানে অ্যান্টি জোন, তারপর হচ্ছে আপনার যে ফ্রেন্ডলি জোন, এটা কালকে শিখবেন। তাহলে নেইবার জোনটাকেও দেখতে হবে, তার নেইবার জোনটা তার উপর কী এফেক্ট ফেলছে, ইকুয়ালি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ওকে। ইফ ওয়ান মেম্বার ইজ ইনজুয়েড, অটোমেটিক্যালি টিম উইল ফেস প্রবলেম। কী হয়, একটা ফুটবল টিমে 11 জন প্লেয়ার আছে, যদি দুটো মেম্বার চোট পায়, তার মানে অটোমেটিক্যালি টিমটার কিন্তু গোল খাওয়ার সম্ভাবনা বেড়ে গেল। অ্যাম আই রাইট অর রং? একদম ঠিক স্যার। তাহলে টিমটা কি হারার সম্ভাবনা অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। তাই সবসময় যে জোনটা ইনফেক্টেড তার ট্রিট করো, ট্রিট করে তাকে সার্ভিস দিয়ে দাও, অটোমেটিক্যালি সেই জোনটা ভালো হয়ে যাবে, অটোমেটিক্যালি তার পাশের জোনটাও ভালো রিপোর্ট দিতে তোমাকে শুরু করবে। বুঝতে পারলাম? দেখো এই রুলসগুলো শিখে আরেকবার একটু বলবেন স্যার? আরেকবার বলছি, যদি তোমার নেইবার জোন রিলেটেড কোনো প্রবলেম হয়, মানে তোমার যে জোনটা, ধরো একটা নর্থ ইস্ট জোন, তার পাশের যে জোনটা আছে সেই জোনটাকেও তোমাকে ট্রিট করতে হবে, ইকুয়াল ইম্পর্টেন্ট।
যখন তোমার নেইবার জোন তোমার অটোমেটিক্যালি ভালো থাকবে, তোমার এই জোনটাকে ট্রিট করলে অটোমেটিক্যালি দুটো জোনই ভালো রেজাল্ট দেবে। বাট তোমার ওই জোনটায় প্রবলেম, তোমার হয়তো দেখা গেলো ওই নেবার জোনের সমস্যা নেই, কিন্তু তুমি যদি নেবার জোনটাকে ট্রিট না করো বা ইনফেক্টেড হয়ে থাকে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি তুমি ভালো রেজাল্ট পাবে না। তার মানে তোমাকে প্রত্যেকটা জোনকেও একবার করে ক্রস চেক করতে হবে। এই জন্যই আমরা সবসময় কি বলি, কালার করো, সবসময় বেস কালার করো। বেস কালারটা কি? হোয়াইট, ক্রিম আর হচ্ছে বেঞ্চ, ঠিক আছে? এই জন্য আমরা ভালো করে এই কথাটাই বলি। পিচ কালারটাও ভালো, ওকে? এই জন্য আমি সবসময় ক্রিমটা সাজেস্ট করি, কারণ ক্রিমটা সুন্দর, সফিস্টিকেটেড, এবং আমি দেখেছি ওভারঅল সমস্ত মানে মেজর মানুষদের বাড়িতে ক্রিম কালারটাই আমি দেখেছি আমার লাইফে। মানে ক্রিম কালারটা অ্যাকচুয়ালি আমাদের নিউট্রাল, ক্রিম হোয়াইট মানে ভালো ভালো ফল দেবে। এই তিনটে হচ্ছে নিউট্রাল কালার, ঠিক আছে? মানে খারাপ ফল না দিলেও ভালো ফলটা দেবে। খারাপ ফল দেবেই না, Okay. মানে ভালো ফল না দিলেও খারাপ ফল দেবে না। ঠিক 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 স্যার। এক্সাক্ট অপোজিট জোন আর ডিপলি ইন্টারকানেক্টেড। এই যে যেটা শেখালাম আগে বলেছি, সেটাও শেখাবো যে প্রত্যেকটা মানে সাউথের সাথে সাথে নর্থও ততটাই স্বাবলম্বী হয়ে রাখতে হবে, কারণ অপোজিট সাইড, ইস্টের সাথে সাথে ওয়েস্ট। তার মানে প্রত্যেকটা জোন কিন্তু দেখো একে অপরের দূরে আছে, কিন্তু ইন্টার কানেক্টেড। ওয়ান জোন ইন এফেকশন অলসো ক্রিয়েট প্রবলেম ফর আদার্স। মানে ওই যে সেই জুরুবার মতন, এই ভাইকে চর মারলে ওই ভাই লাগে, ওই ভাইকে চর মারলে এই ভাই লাগে, বুঝতে পারলাম? তার মানে নর্থ ইস্টে টয়লেট, অটোমেটিক্যালি সাউথ ওয়েস্ট অটোমেটিক্যালি এফেক্টেড হয়ে যাবে, বুঝতে পারলাম? ক্লিয়ার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। একটা জোন খারাপ হলে তার অপোজিট জোনটাও খারাপ হবে, তাই তো স্যার? ও হয়তো দেখা গেলো ওই জন্য কিছু করনি, ওই জন্য কোনো সমস্যা নেই, কিন্তু ওই জোন রিলেটেড তুমি প্রবলেম ফেস করছো, তখন বুঝতে হবে ওর এফেক্টটাই ও দিচ্ছে। বলে এই জন্য কিছু করেছে, আর ওই জন্য যদি কিছু না করেছে তাহলে তার অপোজিট জোনে যেটা করেছে সেটার জন্য এফেক্টটা পাচ্ছে। একদম। অ্যাশ কালার বা বেজ কালারটাও সবসময় মাথায় রাখবে। এই 3-4টে কালার নিয়ে কালকে পুরো রিলেট করবো, এবং কালকে খাতা পেন নিয়ে বসবে, প্রত্যেকটা জোনের ইম্প্যাক্ট কালকে বোঝাবো। প্রত্যেকটা কালার যে কতটা ইম্পর্টেন্ট, ঠিক সেটা স্যার। কালকে ক্লাসে আমরা পুরোটা রিলেট করব, ঠিক আছে? এই পিডিএফ স্যার, তোমাদেরকে আজকে দিয়ে দেবো। হ্যাঁ বলো। 6 নম্বরটা যেমন বুঝলাম, একটা জন খারাপ হলে তার অপোজিট জোনটা খারাপ ফল দেবে, হুম, আর 5 নম্বরটা হচ্ছে যে মানে একটা জন খারাপ হলে পাশের জনটাও খারাপ ফল দেবে। একদম। ওই জোনটা খারাপ হলে পাশের জোনটাও খারাপ ফল দেবে, ঠিক আছে? কারণ কি, ওকে। ওই যে কি বললাম, যখনই তোমার এ সেগমেন্ট ডিফেক্ট হবে, অটোমেটিক্যালি তার এফেক্টটা গিয়ে বি সেগমেন্টের উপর পড়বে, ঠিক আছে? আবার এ যখনই খারাপ হবে, অটোমেটিক্যালি সি খারাপ হয়ে যাবে। আচ্ছা কি এর খারাপ হলে সি তো পাশে মানে অবশ্যই এরপর তো বি হবে এর সাথে। এ বি সি ডি করছি, এ বি সি ডি, তাহলে এ ইজ ইকুয়াল টু সি, বি ইজ ইকুয়াল টু ডি, ঠিক আছে? চতুর্থ সমানুপাতের সূত্র। হুম 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 হুম, ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে ক্লাস এখানেই থাক। স্যার আরেকটু ডিস্টার্ব করবো আমি আপনাকে। বলো।